স্বাগত নিউজ আওয়ার এক্সট্রায়। ফেসবুক, টুইটার, গুগল প্লাস, পিন্টারেস্ট সহ বিভিন্ন মাধ্যমে প্রতিদিন মানুষ তাদের জীবনের বিভিন্ন অনুষঙ্গ প্রকাশ করছেন। যোগাযোগ ও তথ্য শেয়ারের সবচেয়ে বড় মাধ্যম হিসেবে বাংলাদেশ এগিয়ে এসেছে ফেসবুক। ফেসবুকে যাদের অ্যাকাউন্ট আছে তারা সব ইস্যুতে নিজের অভিমত প্রকাশ করেন, আবার কখনো সচেতনে, কখনো আবার নিজের অজান্তেই অন্যকে হেয় করা হচ্ছে ফেসবুকেই। অন্যদিকে সাম্প্রতিক সময়ে সামাজিক সাইটের লেখালেখির কারণেই একের পর এক খুন হচ্ছেন ব্লগার এবং অ্যাক্টিভিস্টরা। আজ দুপুরে ঢাকায় বাসায় খুন হয়েছে নিলয় নীল নামের একজন ব্লগার। সামাজিক সাইটের এইসব বিষয় নিয়ে কি ভাবছেন এই সময়ের ফেসবুকের তরুণ মুখরা, এই নিয়ে আমাদের আজকের নিউজ আর এক্সট্রা। আমাদের আজকের শিরোনাম আমরা রেখেছি অনলাইনে ঘৃণার বীজ, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের অতিথি। আমাদের সঙ্গে আছেন কবি এবং লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট আখতারুজ্জামান আজাদ। আমাদের সঙ্গে আছেন তাহসান খান, সঙ্গীত শিল্পী, অভিনেতা এবং শিক্ষক, যার নামের সাথে আর কিছু যোগ করে সময় নষ্ট হয় কিছুটা। আছেন ইশতিয়াক আহমেদ, তিনি একজন লেখক এবং ফিচার এডিটর ফর দৈনিক আমাদের সময়। এবং আছেন দীপু জামান, একজন আইটি উদ্যোক্তা এবং অনলাইন অ্যাক্টিভিস্ট। আমরা সরাসরি আমাদের আলোচনায় ফিরে আসি। সবাইকে আবারও স্বাগতম আজকে নিউজ এক্সট্রা আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা যেটা জানি যে অনলাইনটা আসলে ইন্টারনেটটা খুব একটা মজার জায়গা, অসাধারণ জায়গা। খুব মজার সব সাইট আছে। আমরা 9gag থেকে শুরু করে বিভিন্ন রকমের সাইট যেখানে আমরা প্রচুর মজার জিনিস পাওয়া যায়। ইউটিউব একসময় হিউমারের একটা বিশাল খোরাক ছিল। গুগলে হাইয়েস্ট সার্চড মেটেরিয়াল ছিল আসলে হিউমার মেটেরিয়াল। জেরি সাইনফিল্ড বা ফ্রেন্ডস যে টেলিভিশন সিটকমটা ছিল, সিচুয়েশনাল কমেডি, এরা ছিল হচ্ছে হাইয়েস্ট সার্চড মেটেরিয়াল ছিল এক সময়, হয়তো বা আলটা ভিস্টায় বা ওইটাতে। কিন্তু এখন সময় পাল্টে গেছে, ইন্টারনেটের চরিত্রটাই পাল্টে গেছে। আমাদের হাতে হাতে মোবাইল চলে এসেছে এবং সেটার চরিত্রও পাল্টে গেছে। এবং চরিত্রটা পাল্টে যে খুব ভালো চরিত্র হয়েছে আগের থেকে এটা বলাটা একটু মুশকিল। হয়তো বা কিছুটা চরিত্রটা একটু দুশ্চরিত্র হয়েছি আমরা। তার কারণ ফেসবুকে শুধুমাত্র যদি বলি, বাংলা সবচেয়ে যেটা বললাম যে পপুলার হচ্ছে ফেসবুক মাধ্যম হিসেবে। ফেসবুকে ঢুকলেই বোঝা যায় যে কি পরিমাণ এখানে, মানে যদি অপ্রমিত বাংলায় বলি, কি পরিমাণ গালিগালাজ হয় এখানে। এখানে লেখক আছেন, কবি আছেন, সঙ্গীত শিল্পী আছেন, উদ্যোক্তা আছেন। তারা সবাই জানেন যারা একটুখানি ফেসবুকে অ্যাক্টিভ বা যারা এমনি রিয়েল লাইফে অ্যাক্টিভ, তারা ফেসবুকে আরেকটু অ্যাক্টিভ হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সেখানে তাদেরকে প্রচুর গালিগালাজ সহ্য করতে হয়, প্রচুর সহ্য করতে হয়। এবং এই গালি দেওয়ার প্রবণতাটা, এবং বড়দেরকেই গালি বেশি দেওয়া হয়। এবং এই গালি দেওয়ার প্রবণতাটা অনেকেই বলেন যে এটা আমরা পেয়ে গেছি হচ্ছে আমাদের রাজনীতিবিদদের কাছ থেকে। কারণ আমরা সারাক্ষণ শুনি যে তারা নিজেরা গালিগালাজ করছেন, একজন আরেকজনকে গালি দিচ্ছেন। তো সেটা দেখেই আমরা ছোটরা নাকি শিখছি গালি দেওয়া। এবং একই সাথে আবার মিডিয়ার দায়িত্বটাও এখানে চলে আসে কিছুটা, যে মিডিয়া কেন সেই গালিগুলো দেখাচ্ছে এবং কেন আমাদেরকে শিখতে উদ্বুদ্ধ করছে বা শিখতে সহযোগিতা করছে। এই বিষয়ে আজকে অতিথিদের সঙ্গে আমরা কথা বলবো। সেই সঙ্গে আমরা স্কাইপে যোগাযোগ করার চেষ্টা করব কার্টুনিস্ট নাসরিন সুলতানা মিতুর সঙ্গে, তার একটি বিখ্যাত কার্টুন নিয়ে, যেটার কারণে তাকে প্রচুর গালিগালাজ শুনতে হয়েছিল, প্রশংসাও সে পেয়েছে সেটার জন্য অনেক। আমি যদি শুরুতেই একটু আমাদের কবি আখতারুজ্জামান আজাদের কাছে আসি। আজাদ, আপনি একজন কবি এবং অনলাইনে, বিশেষ করে ফেসবুকে আপনার আপনার কবির মানে কি বল, কবিত্বর দুনিয়াটা ফেসবুকে একটু বিশাল। এবং আপনার এই বলয়টা বেশ বিশাল একটা বলয়ের ভিতরে আপনি বাস করেন এবং তার ভিতরে আপনার প্রচুর ভক্তরা আছেন। এবং একই সাথে আপনার কবিতাতে কিন্তু অনেক সময় অনেক ধরনের আমরা শব্দর ব্যবহার দেখি। আমি ব্যক্তিগতভাবে আপনার কবিতার একজন ভক্ত, এটা শুরুতেই বলে রাখা ভালো। এটা লিখিত প্রমাণও আছে অনেক জায়গায়। তো আপনার কবিতাতে অনেক সময় আমরা বিভিন্ন শব্দ দেখি যেগুলো আসলে সব বয়সী বা সব ধরনের মানুষের জন্য উপযোগী নয়, তারপরে ওগুলা ব্যবহার দেখি। তো এই বিষয়ে আপনি যদি একটু শুরু করতেন। আসলে একটা কবিতায় যে কি ধরনের শব্দ ব্যবহৃত হবে এটা সম্পূর্ণ নির্ভর করে যে কি প্রেক্ষিতে, কি মানসিকতা নিয়ে বা কি মেজাজ নিয়ে আমি কবিতাটা লিখেছিলাম। এবং অন্যের কাছে কবিতার শব্দটা কতটা হজমযোগ্য হলো এটা চিন্তা করে আসলে লেখা যায় না। সম্পূর্ণ নিজের একটা মানসিকতা প্রকাশের জন্য আমার মনের ভেতরে যে অনুভূতিটা আসলো, সেই অনুভূতিটা প্রকাশের জন্য সর্বোত্তম যে শব্দটা আমার কাছে ব্যবহার উপযোগী মনে হয়েছে জি। সেটাই আমি করব।
এখন বিষয় হচ্ছে ওই শব্দটা যেন কারো অনুভূতিতে আঘাত না লাগে, কারণ এই অনুভূতিতে জায়গাটা যদি আমি একটু জানতে চাই যে তাহলে কি কবিতাটাকে আপনি ব্যক্তিগত ডায়েরিতে লিখছেন নাকি ফেসবুকে লিখছেন বা নাকি ছাপাচ্ছেন কোথাও না পত্রিকায় প্রকাশিত এটা হওয়ার জন্য প্রথমে দিচ্ছেন? ব্যক্তিগত ডায়েরিতে লিখে তারপরে যদি মনে হয় যে এটি ফেসবুকে প্রকাশ উপযোগী কিংবা আমি কোনো আমি পত্রিকায় ওইটার কথা পাঠাবো, বলছি যেগুলা প্রকাশিত হয়েছে বা হচ্ছে, পত্রিকায় আসছে বা ফেসবুকে আসছে, সেগুলাতে ব্যবহৃত বিশেষ শব্দ বা ওইটা সচেতনতা সম্পর্কে জানতে চাচ্ছি। কবির ব্যক্তিগত অধিক বা স্বাধীনতা নিয়ে আমার কোনো দ্বিমত নাই, আমি এটার সাথে সম্পূর্ণ মানে আমি কবির স্বাধীনতার জন্য জীবন দিতে রাজি আছি। লেখার স্বাধীনতা সবারই আছে, হ্যাঁ, ওই তো, তবে ওই ওই প্রকাশের স্বাধীনতাটা যেন অন্যের স্বাধীনতাকে খর্ব না করে, এই মানসিকতাটা সম্পূর্ণ মাথায় রেখেই আমি লেখার চেষ্টা করি। এবং তাতে যদি কেউ আহত হয় তখন আর আসলে আমার তেমন কিছু করার থাকে না। ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম। আচ্ছা, এই ব্যাপারে আমাদের এখানে তাহসান ভাই আছেন, আপনি অনলাইনে আপনার কোটি কোটি ফ্যান, এমনিও কোটি কোটি ফ্যান, তারপরে অনলাইনেও আপনার প্রচুর ফলোয়ার্স, প্রচুর ফ্যান্স, প্রচুর তাদের ভিতর থেকে বিভিন্ন রকমের কি বলবো মন্তব্য, বক্তব্য আসে। আপনি কিভাবে হ্যান্ডেল করেন সেটা তো জানবোই আমরা। তবে তার আগে আখতারুজ্জামান আজাদ, তার সঙ্গে আপনার আর কি কোনো দ্বিমত বা আপনি কি তার সাথে একমত? আহ, শুরুতে দ্বিমতে না যাই, নেতিবাচকতার বিরুদ্ধে যেহেতু আমরা কথা বলছি, শুরুতেই কেন বিরুদ্ধাচরণ করব, পরে হয়তো বলতে হলে বলবো। বাট প্রথমে যেটা, আমি এই শোতে এসছি যে কারণে, হেট স্পিচ, আমাকে বলা হয়েছে যে হেট স্পিচ নিয়ে আমরা একটা শো করতে চাচ্ছি, যে ঘৃণা আমরা চারিদিকে খুব বেশি দেখতে পাচ্ছি, স্পেশালি সোশ্যাল মিডিয়াতে। এবং আমরা যারা আসলে সোশ্যাল মিডিয়াতে, আমি হয়তো রিসেন্টলি খুব অ্যাক্টিভ না, কিন্তু যেহেতু আমার ফ্যান পেজে অনেক মানুষ ধারণা করে যে আমি হয়তো অনেক অ্যাক্টিভ, এই কারণে এইসব শোতে আমাকে আপনারা আমন্ত্রণ জানান। আমি তো দায়িত্ববোধ থেকে আসি, কারণ হয়তো আমি বললে মানুষজন কথাগুলো শুনবে। রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটলো, ধরেন আমাদের দেশে হয়েছে কি, আমরা পজিটিভিটিকে শেয়ার করি না। আপনি একটা ভালো গান দেখলেন, একটা ভালো সিনেমা দেখলেন, আপনি যতটুকু শেয়ার করবেন, কাউকে পচিয়ে যদি কেউ কিছু লেখে, কাউকে খারাপ বলে কেউ কিছু যদি আপলোড করে, সেটা কিন্তু বেশি শেয়ার করি আপনার নিজেরাই, বন্ধুদের মাঝেই দেখেন, টাইম লাইনে দেখেন। এটা কিন্তু আসলে আমরা অজান্তেই করছি, কারণ সবাই তো তাই করে। কারণ মজা তো পাচ্ছি আমরা কাউকে অকথ্য ভাষায় গালি দিয়ে, মজা তো পাচ্ছি আমরা কাউকে হেয় প্রতিপন্ন করে। সো যেহেতু সবাই করছি, মনে হচ্ছে যে এটাই হয়তো নর্মাল। কিন্তু যদি নাসির ওই প্রতিবাদটা না করতো, আমাদের ক্যাপ্টেন মাশরাফি যদি এই প্রতিবাদটা না করতো, তাহলে কিন্তু এই ব্যাপারটা এত ফোরফ্রন্টে আসতো না। আমরা কিন্তু প্রতিনিয়ত গত অনেক বছর ধরে এগুলো ফেস করে আসছি, কিন্তু আসলে সবার এগেনস্টে মুখ খুলে বলার সাহসটা কিন্তু ওরাই প্রথমে করলো। সো আমরা এখন বুঝতে পারছি যে ছোট ছোট এই যে আমরা নেতিবাচক কথাগুলো বলছি, আমরা যেহেতু সহ্য করে আসছিলাম, এটা একটা ডিসপ্রপোর্শনেটলি বড় একটা আকার ধারণ করেছে, এটা একটা ব্যাধিতে পরিণত হয়েছে। আমরা মনে করি যে আমাদের সবার অধিকার আছে যাকে তাকে নিয়ে নেগেটিভ কিছু বলে ফেলার, কিন্তু বলার আগে একটু চিন্তা করতে হবে কেন বলছি, যাকে নিয়ে বলছি সে কতটুকু হার্ট হতে পারে। যেমন নাসির কতটুকু হার্ট হয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু এর আগে কি নাসিরের পেজে এরকম খারাপ লেখা হয়নি? হয়েছে, কিন্তু সে তো একজন পাবলিক ফিগার। আমরা পাবলিক ফিগাররা আমরা জানি পৃথিবীর সবাইকে আমরা খুশি করতে পারবো না। এই পৃথিবীতে এখন 735 কোটি মানুষ আছে, একজন মানুষের নাম বলতে পারবেন যে সবার কাছে সর্বগ্রহণযোগ্য? নেই। তো আমরা কিন্তু বুঝি আমরা সবাইকে খুশি করতে পারবো না, কিন্তু একজন নাসিরের বোন, সে তো একজন প্রাইভেট ফিগার, ওর তো ওই ম্যাচুরিটিটা আসেনি। সো ও তো নিশ্চয়ই ব্যাপারটা নিতে পারেনি, এবং সেই কষ্টটাই কিন্তু প্রতিফলিত হয়েছে নাসিরের স্টেটাসে। আমাদের যেটা আমি জানাতে যাচ্ছি এক কথায়, আমরা পাবলিক ফিগার এটা নিয়ে ইউজ টু। সো আমাকে হয়তো 10 লাখ ভালো কমেন্ট পড়বে, 1000 হয়তো খারাপ কমেন্ট পড়বে, আমি ইউজ টু। কিন্তু একজন সাধারণ মানুষ এই যে এত নেগেটিভিটি যখন ছড়াচ্ছে, তাদের মাঝে কিন্তু অনেক বিরূপ প্রতিক্রিয়া হয়। সো যেটা আমি এবং আপনি যেটা বলছেন আর কি, যে এই জিনিসটা কিন্তু একসময় বাড়তে বাড়তে একটা খুবই বিশাল রূপ নেয়, এবং এখন আমরা যেটা দেখছি দিনের পর দিন একের পর এক হত্যা হচ্ছে এবং এসব ব্যাপার নেই। তো আই থিংক এটা খুব সেনসিটিভ ইস্যু। এটা নিয়ে বলতে গেলে দুই দিকই দেখতে হবে। মুক্ত চিন্তার নামে যেরকম ধর্মকে নিয়ে খারাপ কথা বলার অধিকার কারণেই, আবার কাউকে হত্যা করার অধিকারও কাউকে নেই। এক্স্যাক্টলি, আমি এটাই বলছি যে মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে আসলে বিষয়টা কি, এখানে ধর্ম না কবিতা না বোন, এটা বিষয়টা এটা না। বিষয়টা হচ্ছে যে আমরা চলে যাচ্ছি নেগেটিভিটি, মানে নেগেটিভিটিটা চলে যাচ্ছে হত্যার পর্যায়ে। সেটা হচ্ছে যেমন নাসিরের ব্যাপারটা যখন আসতেন, এটা নিয়ে আমাদের একটু কথা বলার ইচ্ছে ছিল, যেটা মানে খুবই দুঃখ, মানে আমরা ভাবতেই লজ্জা লাগে যে আসলে জাতি হিসেবে আমরা কতটুকু মানে কি বলবো নির্লজ্জ।
এটা ভাবতেই আমার লজ্জা লাগে। হ্যাঁ, যাই এখন হোক, এটাকে কিভাবে আমরা ট্যাকেল করবো, আমি খুব অল্প কথায় বলি। আমরা তো জনে জনে ধরে ধরে তো আমরা আসলে বদলাতে পারবো না মানুষ। So আমি যেটা করি, আমার উপর যখন এরকম দেখি যে একজন মানুষ কিছুটা লিখলেন, আমি একজন সৃষ্টিশীল মানুষ, আমি সৃষ্টির কাজ করি, অকারণে আমাকে যদি কেউ বকা দেন, আমি জাস্ট মনে মনে বলি যে পরশ্রী কাতর পরজীবী কীট। So এটা বলে আমি জিনিসটা ভুলে যাই। হয় কি, আমার মাঝে নেগেটিভিটি সে যেটা দিল, আমি জাস্ট একটু রিপ্লাই মনে মনে দিয়ে ভুলে গেলাম, এটা আমার মেকানিজম। এখন প্রত্যেকটা মানুষের কিন্তু এক একটা মেকানিজম আছে। আমি যদি ধরে ধরে তাকে রিপ্লাই দিতে যাই, যেরকম কয়েকদিন আগে আমি একটা স্টেটাস একটা ইংরেজি শব্দ ইউজ করেছি, যেটা একটা ইংরেজি শব্দ। একজন ব্লগার, সে নিজেকে অনেক বড় ব্লগার ভাবেন, সে লিখলেন যে উনি তো একটা ভুল ইংরেজি শব্দ ইউজ করেছেন। এখন আমি কি তাকে রিপ্লাই দেব? আমার তো আসলে অনেক কাজ আছে, আমার তো এত সময় নেই ধরে ধরে রিপ্লাই দিতে হবে। আমি জাস্ট তাকে ওই শব্দটা বলে চুপ হয়ে গেলাম। এখন আমি যে শব্দটা ইউজ করেছি, এটা যে যে আসলে একটা ইংরেজি শব্দ, সেটা তো আমার জনগণ বলতে হবে না। সো এটা আমার মেকানিজম, যেটা আমি সবাইকে বলবো যে নেগেটিভিটি যখন চারিদিকে থাকবে, সেটা নেগেটিভিটি দিয়ে অ্যাটাক করবেন না। আচ্ছা, কিন্তু আপনাকে তারা কেউ নেগেটিভ negativity বললে, ব্যাপারটা- আপনি নেগেটিভ না বলে আপনি সেটাকে থামিয়ে দেন। এটাই হচ্ছে আমার স্ট্র্যাটেজি। ওকে, আচ্ছা, এই স্ট্র্যাটেজি নিয়ে যদি ইশতিয়ার কাছে আসি, আমি একটু ইশতিয়াক, সবাই মানে নেগেটিভ এটা যারা দিচ্ছে, মানে ভাইবটা যারা তৈরি করছে অনলাইনে, তারা সবাই একসাথে করছে। এদিকে তাসান যেটা বলছে, সে তার নিজের জায়গায় দাঁড়িয়ে তার মতো করে এটাকে ফেস করছে। আপনি কি মনে করেন, কিভাবে আসলে এই যে নেগেটিভিটিটা, মানে এই ঘৃণার ব্যাপারটা অনলাইনে, এটাকে মোকাবেলা করার উপায়টা কি হতে পারে? এটা আসলে মোকাবেলা করার মানে আপনি কতটা দূর পর্যন্ত যেতে পারবেন, সেটা আদৌ আমাদের সম্ভব কিনা। আজকে ধরেন আমাদের বিষয়টা একটু অন্যদিকে চলে যায়, যে আজকে আমাদের ইন্টারনেটের যে সহজলভ্যতা, আপনার গ্রামের একটা ছেলে আজকে আপনি দেখবেন, আগে আমি যে কোনো জায়গায় রাস্তায় শুনতাম যে নতুন প্যাকেজ এসেছে, কোনটার কল রেট কম, কোনটারই। এখন হচ্ছে যে সে কত এমবি পাচ্ছে, তার মানে হচ্ছে এটা এত বেশি। এখন আমার সামনে একটা খাতা দিয়ে দিলাম, আমাকে বলা হলো না যে এটা বাংলা খাতা না ইংলিশ খাতা বা এই গণিতের খাতা। আমাকে একটা খাতা খুলে দেওয়া হয়েছে, আমি এখন যা খুশি তা লিখছি। এখন রুল টানার মধ্যে বাংলা এবং ইংরেজির যে পার্থক্য ছিল আমাদের ছোটবেলায়, ফেসবুকের জায়গাটা হচ্ছে কি আমাদের এই জায়গাটা ভুলে যায়। আজকে আমি দেখলাম তাহসান ভাই যে কথা বললো, আজকে আমি দেখলাম যে তাহসান ভাই সবাই প্রশংসা করতেছে, আমি একটু একটা আপনি তো এইরকম বলে আমি যখন এটা লিখলাম, হয়তো সেখানে আরো 3-4টা লাইক পড়লো। অবশ্যই তাহসান ভাই যেটা বলছে যে সবাইকে তো সবাই ভালোবাসে না, কিন্তু তারপরে হচ্ছে আমি আসলে কোন রুচির, আমি আসলে কোন পর্যন্ত মানুষকে মানে খারাপ বলবো, আমি আসলে কেন বলবো, আমার বিচার বিশ্লেষণের সময়টা নাই। এত ক্ষুদ্র একটা মাধ্যম যে আজকে তাহসান ভাইয়ের এখন একটা গান শেয়ার হচ্ছে, আমার কাছে ভালো লাগলো না, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনার গানটা হয়তো আরেকটু, আপনি একই প্যাটার্নের গান করছেন অথবা একই লিরিকের গান করছেন, আপনার একটু পাল্টানো দরকার। কিন্তু ব্যক্তি তাহসান কেমন, উনি কেমন করে হাঁটেন, এটা তো আমাদের বিবেচনার বিষয় না। আচ্ছা, আমি যে জানতে চাচ্ছি আসলে কি এটা তাহসান শুধু তো বাংলাদেশে একমাত্র তাহসানই গান না, করে এমন না। আমি ওনার ধরেন উদাহরণ তাহসানও দিয়েছি। গান করেন, আবার ধরেন সে ফর এক্সাম্পল মিলাও গান করে। তো তাহসানের গানটা আপনার ভালো লাগেনি, হয়তো মিলার গানটা ভালো লেগেছে। আপনার কি উচিত তখন আপনার মানে একজন অনলাইনের সচেতন কি বলবো, অ্যাক্টিভিস্ট ঠিক না, মানে একজন অনলাইনের মানুষ হিসেবে আপনার কি করা উচিত? তাহসানের ওয়ালে যে লেখা উচিত যে আপনার গানটা কোনো জাতের হয়নি, নাকি মিলার এখানে যে বলা উচিত যে আপনার গানটা খুব ভালো লেগেছে, নাকি দুটোই করা উচিত, নাকি কোনোটাই করা উচিত? আমি যেটা বলতে চাচ্ছি যে বিষয়টা হচ্ছে আমাদের ব্যবহারের জায়গাটা, আমরা আসলে কোন জিনিসটা ব্যবহার করবো এবং আমি আসলে কেন লিখবো। আমি মানে আমাদের ব্যবহারের জায়গাটা হচ্ছে, যেমন নাসিরের কথাটা আসলে, আমাদের ক্রিকেটার, আমরা নাসিরকে সমালোচনা করতে পারি, আপনি গত ম্যাচে ভালো খেলেননি, আপনি আগামীতে খেলা উচিত, কিন্তু নাসিরের বোন তো এখানে আসলে ইসের জায়গাটাতে নাই, তাকে নিয়ে আমরা যে কমেন্ট করলাম, আলটিমেটলি আমাদের যা হচ্ছে, আমাদের হচ্ছে শিক্ষার জায়গাটা খুব কম। এবং মানে আমার যেটা মনে হয় যে একটা জাতি হচ্ছে দুই রকম, যে উচ্চশিক্ষিত হলে একটা জাতি ধরেন আপনি করতে পারবেন যে তারা এগিয়ে যাবে, এবং শিক্ষাহীন থাকলে আপনি বলতে পারবেন যে তাদের হয়তো উন্নতি অনেক সময়। আমরা হচ্ছে কি সবাই স্বল্প শিক্ষিত হয়ে গেছি, যার কারণে ব্যবহারের জায়গাটা বা কোনটা আসলে কিভাবে ইউজ করব সেই জায়গাটা ভুলে যাচ্ছি, এবং যে কারণে আমাদের এই সময়টা হচ্ছে, এবং আমরা সবাই সবার মতো রাজা হয়ে যাচ্ছি। আমাদের যে একটা
সামাজিক বিষয় আছে, আমার একটা কথায় যে তাহসান ভাই আঘাত পেতে পারে, এই বিবেচনা বোধটা ভুলে যাচ্ছি। আচ্ছা, এই জায়গায় আমরা আসি যদি একটু দীপু জামানের সঙ্গে, একজন আইটি উদ্যোক্তা এবং অনলাইন অ্যাক্টিভিস্ট। দীপু, খুব সম্প্রতি ও যেটা বললো, মিশতাকের কথার সাথে মিলিয়ে বলতে চাই, ও যেটা বললো যে কিছুদিন আগেও তো আপনি বাইরে থেকে পড়াশোনা করে এসেছেন, তো শিক্ষার ক্ষেত্রে আপনার যে সার্কেল অনলাইনে, হ্যাঁ, আপনার যে সার্কেল, এই সার্কেলটাকে আপনি কিভাবে দেখেন? এর ভিতরে ঘৃণা কতটুকু, ভালোবাসা কতটুকু আপনি আপনি কি সার্কেল বলতে বোঝাচ্ছেন ফ্রেন্ডস এন্ড ফলোয়ার্স? জি। আচ্ছা, ওয়েল, যখন আমি ইউএসএ তে ছিলাম, তো তখন আমি বেসিক্যালি শাহবাগের ঘটনাটার সময় তখন আমি বেশ রাজনৈতিকভাবে বেশ অ্যাক্টিভ হয়ে যাই এবং রাজনীতির সাথে রিলেটেড পোস্টে দিতে থাকি ওই ঘটনার সাথে মিল রেখে। তো আমি খেয়াল করে দেখলাম যে পাল্টাপাল্টি বেশ সাড়া পাওয়া যাচ্ছে। কেউ আমাকে বলছে যে আমি রাজাকার, আবার কেউ আমাকে বলছে নাস্তিক। দুইটা কিন্তু পুরাই বিপরীত অর্থে। কিন্তু আমি যেটা প্রকাশ করতাম সেটা হচ্ছে আমার কাছে যেটা সত্য মনে হয়, আমার কাছে যেটা রাইট মনে হয়, আমি সেটাই প্রকাশ করতাম। বাট আমাদের দেশের আমি মানে বলতে অনেক লজ্জা পাচ্ছি যে আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে তারা যেটা মনে করেন, তারা যেটা চিন্তা করেন সেটার বাইরে তারা কোনো কিছুকেই প্রাধান্য দিতে চান না। মনে করেন আমি রাইট, হি ইজ রং। তো এই জন্য আমি যেটা ফেস করতাম যে অনেক হেট স্পিচ যেটাকে বলে, ওইটা আমি পেতাম। তো এরপরে আস্তে আস্তে যেটা এখন আমি যে অবস্থানে আছি, যে বাংলাদেশে আসার আগে থেকেই আমি রাজনৈতিক ব্যাপারগুলো সত্যি কথা বলতে অ্যাভয়েড করার চেষ্টা করেছি। কেন করেছি? বিকজ আমি বাংলাদেশে আসার আগে 2-3টা ইনবক্স মেসেজ পাই যেখানে বলা হয়েছে তুই দেশে আয়, আমরা উইল টেক কেয়ার অফ ইউ, মানে ওই রকম একটা ব্যাপার। টেক কেয়ার অফ ইউ মানে কি? মানে আমাকে মেরে ফেলবে। আচ্ছা, ওকে। ঠিক আছে। সো দেখেন, আমি বলতে পারি আমি একজন সাহসী ছেলে, বাট আমি এই রিস্কটা নিব না যে আমি অনলাইনে লেখালেখির জন্য আই ডোন্ট ওয়ান্ট টু গেট কিলড, টু বি অনেস্ট। তো এই জন্য আমি যেটা করি, আমার পরিবারের দিকে তাকিয়ে, সবার দিকে তাকিয়ে আমি একদম রাজনৈতিক পোস্টটা বন্ধ করে দিই। কোনটা রাইট কোনটা রং আই ডোন্ট কেয়ার এনিমোর। তো এখন যেটা হয়েছে যে আমার সার্কেলটা হয়ে গেছে যে ওরা বুঝে গেছে যে দীপু জামান এই টাইপের ছেলে, এই টাইপের লেখা লিখে। সো এখন আর সেই ধরনের হেড স্পিচটা আমি পাচ্ছি না। বাট দেন এগেইন আমার ফেসবুকের অ্যাকাউন্টে অনেক হেড স্পিচ পাচ্ছেন না, কারণ আপনি নিজে হেড স্পিচ দিচ্ছেন না বলেই কি আর পাচ্ছেন না? ওয়েল, ওইভাবে দিচ্ছি না দেখে পাচ্ছি না, এটাও ট্রু। আবার লেটস সে আমি তাহসান ভাইকে নিয়ে একটা পোস্ট দিলাম, বাট আমার পোস্ট দেওয়ার ধরনটা টোটালি ডিফারেন্ট। আমি কিন্তু ঘৃণা থেকে কোনো থেকে আমি পোস্ট কখনো দিয়েছি এক সময় যখন নতুন নতুন ফেসবুকিং করতাম। বাট আস্তে আস্তে আমি রিয়েলাইজ করলাম যে এটা ঠিক হচ্ছে না, মানুষজনের মাঝে ঘৃণা ছড়ানো ঠিক হচ্ছে না। যেমন আমি ছোট্ট করে বলতে চাই, ওই শাহবাগের ঘটনার সময় আমি একটা নিউজ শুনে আমি একটা স্ট্যাটাস লিখে দিই। তো সেটা লেখার পর আওয়ামী লীগের একজন বড় লিডার, উনি নাম বলছি না, উনি আমাকে চ্যালেঞ্জ করে বসেন এবং আমি দেখলাম হি ইজ রাইট, আই এম রং। তারপর থেকে আমি চিন্তা করলাম যে না, যা শুনবো সেটাই লিখে দিব না, আমি আগে যাচাই করব, তারপরে যদি লিখতে হয় আমি লিখবো। সো আমার ফেসবুকের ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্সরা এখন যেহেতু ওরা বুঝে গেছে যে আমি আর ওই রকম লেখা লিখি না, সো আমি ওই রকম হেড স্পিচ পাচ্ছি না। বাট যারা আমার মতো না, তারা কিন্তু অলরেডি আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে, অনেকে ব্লক করে দিয়েছে, আমিও করেছি অনেককে। সো একটা ফিল্টারিং এর মাধ্যমে এখন আমি এমন একটা অবস্থায় আছি যে আই এম ভেরি হ্যাপি উইথ মাই ফ্রেন্ডস এন্ড ফলোয়ার্স। আচ্ছা, তো তার মানে এই জায়গায় এটা খুব একটা ইন্টারেস্টিং জায়গা আসলে তাহসান ভাই, যে আমি কিছু মানে স্পিচ দেওয়া বন্ধ করার পরে দেখা গেল যে এই দিক থেকে মানে দ্যাট ক্যান বি অ্যান ভেরি, কি বলবো, খুবই ইন্টারেস্টিং একটা চক্র হতে পারে। আমরা যখন বিশেষ সার্কেলের কথা শুনি, এটা আবার একটা খুব ভালো একটা সার্কেল, মানে একটা সাইকেল হতে পারে। তো এই বিষয়ে নিয়ে আমরা আরেকটু আলাপে আসবো, তার আগে একটা ছোট মানে বিরতি নিতে হবে। আমরা নিচে ছোট্ট একটু বিরতি, ফিরে আসছি বিরতির পরে।
আপনাদেরকে আবারও স্বাগতম নিউজ আর এক্সট্রা। আমি অনেক খান আজ আছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের বিষয় হচ্ছে গিয়ে অনলাইনে ঘৃণার বীজ, এবং এই বিষয়ে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আজকে আছেন আখতারুজ্জামান আজাদ, কবি এবং অনলাইন অ্যাক্টিভিস্ট, আছেন তাহসান খান যিনি সঙ্গীত শিল্পী, অভিনেতা এবং একজন শিক্ষক, আছেন ইশতিয়াক আহমেদ, কবি এবং ফিচার এডিটর দৈনিক আমাদের সময়ের, এবং আছেন দীপুজামান, একজন আইটি উদ্যোক্তা এবং অনলাইন অ্যাক্টিভিস্ট। আমরা স্কাইপে চেষ্টা করছিলাম আমরা তাকে ধরতেও পেরেছিলাম, আমাদের কার্টুনিস্ট নাসরিন সুলতানা মিতুকে, যিনি রাজশাহী ইউনিভার্সিটির একজন প্রভাষক, কিন্তু তার ওখানে বিদ্যুৎ চলে গেছে বলে তাকে আমরা এই মুহূর্তে হারিয়ে ফেলেছি। কিন্তু আমরা একটু পরেই চেষ্টা করবো টেলিফোনে আরেকজন বাংলাদেশের অনলাইনে বলতে গেলে বিগেস্ট স্টার, যে সেলিব্রিটি যদি কেউ থেকে থাকেন, যে বাংলাদেশের অনলাইন সেলিব্রিটি, সেই ভদ্রলোক আরিফার হোসেন, তাকে চেষ্টা করবো আমরা টেলিফোনে ধরতে। তাকে ধরতে পারার আগে যদি একটু আমরা অফ এয়ারে যে আলোচনায় ছিলাম এখানে একটু আসি, যে দীপুজামান আপনি বলছিলেন যে ইনফ্যাক্ট আপনি নিজেও তাহসান ভাইকে নিয়ে একসময় একটা ট্রল বানিয়েছিলেন, তাকে নিয়ে মজা করেছেন। ইটস নট হেট। আমরা অনেক সময় হেট এবং কি বলে মনে করছি যে মজা করছি, কিন্তু আসলে কিন্তু এটাই হয়তো বা ঘৃণা। তো ওইটা যদি একটু শেয়ার করেন যে কেন 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 করেছিলেন আপনি তাহসানকে নিয়ে। আপনি তাহসানের গান হয়তো পছন্দ করেন না, ফাইন, আমিও করি না, খালি একটা গান ছাড়া, ওই সে খবর আমি রাখি, ওই গানটা ছাড়া। না, প্রথমেই বলি যে তাহসান ভাই যখন ব্ল্যাকের সিঙ্গার ছিলেন, আমি ব্ল্যাকের কোনো শো আমি তখন মিস করিনি, বিকজ ব্ল্যাক ওয়াজ মাই ফেভারিট ব্যান্ড। তো ওইভাবে তাহসান ভাইয়ের আমি কিন্তু একজন ফ্যান। তো একটা সময় বেসিক্যালি বাইরে থাকার সময়, তো তখন ধরেন কি করতাম, সারাদিন কিন্তু যে ক্লাস অথবা কাজ ছাড়া বাসায় থাকতাম। সো অনলাইনই ছিল ভরসা। আমি ওই দিন হিসাব করে দেখলাম যে আমি তখন দিনে গড়ে 15 থেকে 20টা স্ট্যাটাস দিতাম, বিকজ আমার আর কোনো কিছু করার নাই। তো তখন যেই ব্যাপারগুলো হয়েছে, বিভিন্ন ব্যাপারে লিখতে গিয়ে আপনার ব্যাপারে একবার একটা ট্রল করলাম, বাট ইটস নট হেট। অনেক ভাই যেটা বললো, জাস্ট মজা করার জন্য। তো তখন আমার কিছু মেয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ারদের রিয়েকশন দেখলাম। তো দেখে না, তারা আমাকে ট্রলটা না বুঝে তারা আমাকে ব্যক্তিগতভাবে বেশ আক্রমণ করলো, এবং আপনি শুনলে অবাক হবেন, শুধুমাত্র আপনাকে নিয়ে একটু মজা করার জন্য আমাকে অনেকে আনফ্রেন্ড করে দিছে, অনেকে ব্লকও করে দিছে। তো ইট ওয়াজ লাইক, মানে এটা কেন, মানে একটু মজা করছি আমি তো, এটা তো পার্সোনালি কোনো ক্ল্যাশ আমি আপনার সাথে তো আমার জানি নেই। না আপনি কি লিখেছিলেন, কিন্তু Right. দুটা কারণে জিনিসটা হয়। একটা হয়তো একটা ছেলে লিখতে পারে কারণ সে হয়তো একটা মেয়েকে পছন্দ করে, সে হয়তো আমার ছবিটা ওয়ালপেপার দিয়ে রেখেছে। সো আমি হলেও কিন্তু ওই ছেলের মতোই ফিল করতাম। ঈর্ষা তো একটা কমন একটা আপনার একটা গানও আছে ঈর্ষা। হ্যাঁ। সো আমি ওই ছেলেটাকে মোটেও দোষ দিই না যে সে এই কারণে যদি আমাকে একটু গালিগালাজ করে। কিন্তু আমি যেটা অপছন্দ করি, আজকাল দেখছি যে সবাই তো আসলে যশ খ্যাতি পছন্দ করে, একটু সুন্দর চটকদারি লেখা লিখে অনেকে ফেমাস হয়ে যাচ্ছি। এখন আরিফার হোসেনের মতো জ্ঞানগর্ভ লেখা তো সবার মাথা থেকে আসছে না। সো আমরা যেটা করি, অন্যকে পুঁজি করে, যেটাকে বললাম পরজীবী কীট, এই ধরনের মানুষ বেড়ে যাচ্ছে। সো একজন সেলিব্রিটিকে নিয়ে যদি একটু আজে বাজে একটা কমেন্ট করি, তখন হবে কি, ওই স্টেটাসটা লাইক হবে বেশি, শেয়ার হবে বেশি। কারণ কি, দুপক্ষ তৈরি হয়ে যাবে, আর যখনই একটা কিছুতে দুপক্ষ তৈরি হয়ে যায়, তখনই সেটা নিয়ে কথাবার্তা বেশি হবে। এবং আমরা খুব এত দ্রুত আমরা দুই ভাগে ভাগ হতে পারি, এটা মনে রেকর্ড আর কোথাও নাই। আখতারুজ্জামান আজাদ, আপনার সাথে অনেক কথা হচ্ছে না, ছোট্ট করে একটু কথা বলবো আপনার সাথে একটা। সেটা হচ্ছে কি, এই যে কথাটা বললো, যেমন একটু আগে দীপু যেটা বললো, এবং তার জব যে তাহসান, যে জবটা দিলেন তাহসান ভাই, যে দীপু সেটা বোঝা গেল আসলে অলস মস্তিষ্ক যে আসলেই শয়তানের বাসা, তার কোনো কাজ থাকতো না বলে সে এটা করলো, জাস্ট একটা এক্সপেরিমেন্টাল একটা জিনিস করলো। কিন্তু এইটা তাহসানকে কতক্ষণ ইফেক্ট করলো সেটা কিন্তু তার ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল না। সে কিন্তু ভাবেওনি, সে দেখতে চেয়েছে যে তার বন্ধুদের কি না, রিয়াকশন হয়। শুধুমাত্র অলস মস্তিষ্ক না, একটু ডিফারেন্ট হওয়ার চিন্তা। যেমন একটু আগে আপনি বললেন আমি একটা গান শুনেছি, আমি গত 12 না, বছরে একটা গান শুনিনি, অসংখ্য হিট আমি গান। বলেছি একটা আমাকে গান শেষ আমার করতে দেন সবচেয়ে প্রিয়। আনিক সাহেব, নো, একটা গান একটু শেষ করতে দেন। আপনি বলেছেন আপনি জোর করে আমাকে আপনি হিট বানাতে পারবেন না। আমি আপনার ফ্যান। আমি বলছি যে আপনি আমার ফ্যান, কিন্তু আপনি এই যে বলে একটা ভাব নিলেন যে আপনার একটা গান আমি শুনেছি, আমার তো অনেক গান আছে, অনেক গানই মানুষ পছন্দ করে। এই কথাটা বলে আপনি হলেন কি একটু আলাদা হয়ে গেল না, এই জায়গাটা আপনি কারণে ভুল কিন্তু বলেছেন মানুষ আমাকে। এখানে আপনি ঘৃণাটা আমাকে ব্যক্তিগত ছড়ায়। আক্রমণ করেছেন। আমি আপনিও প্রচুর কিন্তু গান করেছেন। শুনেছি, কিন্তু আপনার ওই একটা গান আমার খুবই মানে যদি আমি টপ কিন্তু 10 আমার আপনার প্রিয় গানের বলার তালিকা করি, ধরনটা যেরকম তার ছিল, ভিতরে সেটা থাকবে। আপনি যেভাবে ওনাকে বলেন অলস মস্তিষ্ক, শয়তানের আড্ডা, আপনি কিন্তু ওনাকে শয়তানের মতো বলে ফেলেন, which is not না, right. উনি যেটা সেরকম বললেন যে আমি আমার কোনো আপনাকে কাজ একইভাবে ছিল না, বলতে তো পারি। ওই অলস মস্তিষ্কটা সো নেগেটিভিটিটা হয় কি, আমরা ওই যে আপনি যেভাবে বললেন এভাবেই ছড়িয়ে দিচ্ছি, এটাই আমাদের বন্ধ করতে হবে। মানে
একে অপরকে রেসপেক্ট করা শিখতে হবে। যেরকম উনি আমাকে কি সুন্দর করে বোঝালেন, আমি কিন্তু ব্যাপারটাতে মাইন্ড করিনি, আমিও অনেকে এখনো রেসপেক্ট করি, আমি আপনাকেও রেসপেক্ট করি, কিন্তু আমরা যেটা করছি যে ছোট ছোট কাজগুলো আমরা ইউ টেকিং ইট ফর গ্রান্টেড, যেভাবে একজনকে নিয়ে কথা বলা যায়, এভাবে একজনকে নিয়ে উল্টাপাল্টা লেখা যায়, এটাই আমাদেরকে আজকের আলোচনার তো এটাই উদ্দেশ্য। আমরা মানুষকে এটাই বোঝাবো যে কাউকে আসলে অকারণে হেয় প্রতিপন্ন করব না, যেটা আমাদের সহজাত একটা প্রবৃত্তি হয়ে গেছে, যে অন্যকে একটু অলস মস্তিষ্ক থেকে করছি, অথবা সবাই যেহেতু পছন্দ করে একটা খারাপ কথা বলে দিই, এটা আমার এক্স্যাক্টলি। এই জায়গাটা আমি আজাদের শুরুতে আজাদ যে ব্যাপারটা যে জায়গাটা আমরা ছিলাম, আমি যেটা তাহসান ভাইকে বলেছিলাম যে তার একটা গান আছে আমার মানে খুবই প্রিয়, এটা সে এটা ছিল আমার ডেলিভারি এন্ড, কিন্তু রিসিপিয়েন্ট এন্ড তাহসান খান উনি কিন্তু বুঝেছেন যে তার অন্য গানগুলো আমার খুব একটা পাত্তা দিচ্ছে না, একটা গান কি একটা জাতের একটা গান হয়েছে। এটাই কিন্তু আসলে স্টেটমেন্ট আপনি যদি রিরানে দেখেন দেখবেন যে কিভাবে ছিল, আগেটা প্রিসিডিং স্টেটমেন্ট ছিল, ওটা আপনার মানে সহজাত এইভাবেই কথা বলাটা আপনার জন্য মনে হয় আচ্ছা normal। যাই হোক, ঠিক আছে, এটা নিশ্চয়ই এটা নিয়ে আমরা ব্যক্তিগত চেহারা আলাপ আমরা মিলে একসাথে এটা নিয়ে আমরা ঠিকঠাক করব। তার আগে একটা যেমন আজাদ আপনার কবিতার ক্ষেত্রে যেটা বলছিলেন যে আপনি যখন লেখেন যে নিজের জন্য লেখেন, কমপ্লিটলি নিজের জন্য, কে কিভাবে নিচ্ছে না নিচ্ছে এইটা আপনি একবারেই মাথা ব্যথা নেই। অথচ এই মুহূর্তে আপনি দেখলেন যে তাহসান ভাই আমার কিন্তু খুবই ভালো খাতির, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের খুবই ভালো খাতির, তারপরেও কিন্তু কোন লেভেলের একটা অন এয়ারে একটা ডিফারেন্স তৈরি হয়ে গেল জাস্ট মানে দুজন, আমার ডেলিভারি এবং তার রিসিভিং এর এটার কারণে। আই মাইট বি রং অর হি মাইট বি রং, যে কেউ ডেফিনেটলি দুজনের মধ্যে কেউ না কেউ ভুল। আপনার কি ধারণা যে আপনি যখন কবিতা লেখেন এবং যেটা আপনি বললেন যে আমি আমার মতো করে ভেবে লিখি, আমি আমার স্বাধীনতা থেকে লিখি, হ্যাঁ আমি দেওয়ার পরে কে কি ভাবলো, কে কি চিন্তা করলো, এটাতে খুব একটা কিছু গা করলাম না, এটা কি আসলে গা কেন গা করবেন না? গা করা তো উচিত। আপনি দেখেন আমার তাহসান ভাই ঝগড়া লেগে যাচ্ছে। গা করাটা উচিত, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে দুটো পয়েন্ট আছে। একটা হচ্ছে আমরা যখন অনলাইনে একটা বিষয় যখন লিখি, আমি লিখলাম আপনি বুঝতে পারলেন, অথবা আপনি লিখলেন আমি পুরোপুরি অর্থ বুঝতে পারলাম না, এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ থাকে, সেটা হচ্ছে একটা রিটেন স্টেটমেন্ট আমার মানসিক অবস্থাটা এক্সপ্রেস করতে পারে না। আমি মনে মনে কি জিনিসটা চিন্তা করলাম এটা কিন্তু আমি লিখে ঠিকভাবে বোঝাতে পারলাম না, শেষ পর্যন্ত ইমো দিয়ে বোঝাতে হয়। এখানে যে একটা বোঝার যে একটা গ্যাপ রয়েছে, ওই গ্যাপটাকে যদি আপনি বা আমি যদি কোনোভাবে একটু উদারভাবে চিন্তা করি, তাহলে কিন্তু বোঝা হয়ে যায় যে আমি আসলে কি বলতে চেয়েছিলাম বা কি লিখতে উদারভাবে চেয়েছিলাম। চিন্তা করা, তখন যদি আমরা বলি এটা তো আবার ডেফিনেশন অনেক কিছু বেড়ে আসতে হবে। উদারভাবে চিন্তা নিয়ে আরেকটু বিষয় যে সেটা হচ্ছে যে একটু আগে তাহসান ভাই এবং আপনার মধ্যে যে একটা ছোটখাটো বচসা হয়ে গেল, এটা যদি আমরা ব্যক্তিগত আড্ডায় চায়ের দোকানে বসে যে আমরা যদি গল্প করতাম, তখন কিন্তু তাহলে কিন্তু এটা আরো অনেক এন্টারটেইনিং হতো। তখন কারণ আমরা হয়তো দুজন কাঁধে মিলে হাত বলে আদর করে করে আরো খুব সুন্দর হবে ইতি টানবো, সো ইতির কি এখনই টেনে দেবো? না বলবেন, অসুবিধা নেই, আমরা আরো অনেক টপিক আছে। একটু আগে যে ঘটনাটা ঘটলো এটা তো আমার পক্ষ থেকে প্ল্যান্ড ছিল, কারণ আমি একটা জিনিস দেখাতে চাই বাড়ির দর্শকদের। আচ্ছা, ইউজুয়ালি কি হয় আমাদের বেশিরভাগ, আমি যখন বিদেশে ছিলাম আমার কিন্তু এরকম বাকবিতণ্ডা আমার বন্ধুদের সাথে হতো, কিন্তু সেটা পলিটিক্স নিয়ে হোক, রিলিজিয়ন নিয়ে হোক, তারপরেও কিন্তু আমরা গলা জড়াজড়ি করে বাড়ি ফিরতাম। আমাদের দেশে যেটা হয়, এরকম একটা ঘটনা হওয়ার সাথে সাথে একে অপরের মুখ দেখা দেখি বন্ধ করে দিই এবং একদম জীবনের শত্রু হয়ে যায়। সো আমি যেটা করলাম, একটা ফ্যাব্রিকেটেড ঝগড়া আমি যেটা তৈরি করলাম। ওকে, ইট ওয়াজ ফ্যাব্রিকেটেড। It was fabricated. আপনি শুনেন, আমি এতদিন একটা সত্যি কথা বলি, আমি গায়ক হিসেবে আমি আপনাকে ভালো অনেক অভিনেতা অনেক বলতে- পছন্দ করি, কিন্তু অভিনেতা হিসেবে এতটা করতাম না, এখন থেকে করি। কিন্তু আমি এখন এই মুহূর্ত থেকে করি। আমি এখন পয়েন্টটা মেক করি, আমি যে কারণে কাজটা করলাম। সো এটার পরেও কিন্তু এমন হতো না যে আমি কিন্তু আপনার মুখ দেখা থেকে বন্ধ, যদি সত্যি হতো ঝগড়াটা, আপনি তো আমাকে ওইভাবে বলেননি, আমি তো বানিয়ে বানিয়ে বললাম। এখন কিন্তু আমি যেটা চাই, আমরা এসে হাগ করবো একে অপরকে, মানে আমরা মানুষকে বোঝাতে চাই যে মতের একটু অমিল হওয়া মানে এই না যে আমার একে অপরের ঘৃণা করতে হবে। আমার আপনার জোকস পছন্দ হয় না, আপনার আমার গান পছন্দ হয় না, তার মানে তো এই না আমরা বন্ধু হতে পারবো না। যেরকম আমার অনেক ক্লোজ ফ্রেন্ডস আছে, তারা আমার অনেক বড় সমালোচক, কিন্তু তারা আমার বন্ধু, কারণ আমি জানি ও যে সমালোচনা করছে সেটা আমার গঠনমূলক সমালোচনা। তো আমাদের দেশে যেটা হয় কি, গঠনমূলক সমালোচনাটা করার ক্ষমতাটা মানুষের কম হয়, যেটা হয় পরশ্রী কাতরতা, এবং একটু পরশ্রী কাতরতার ফলে হয় কি, কমিউনিকেশন গ্যাপ এবং ঝগড়াঝাটি, গালি গালাজ, এবং শেষ পর্যায়ে যেটা হয়, যেটা আজকে আমরা দেখলাম, হেট ট্রেডের চূড়ান্ত। সো আমি এক্সারসাইজটা এই জন্যই বোঝালাম মানুষকে, এটা শিখতে হবে আমরা একে অপরের সাথে মতের অমিল রাখবো। আমি আওয়ামী লীগ, আপনি বিএনপি, আপনি আওয়ামী লীগ, আমি বিএনপি, কিন্তু তার মানে তো এই না যে আমাদের একে অপর একদম মেরে ফেলতে হবে, মেরুকরণের একদম চূড়ান্ত চলে যেতে হবে। আজকে যেটা দেখলাম যে মানে আমাদের এখন যা হচ্ছে মেরেই ফেলতে হচ্ছে। যাই হোক, আমার টেলিফোনে আরিফার হোসেন আছেন,
তো অভিনেতা আমি ভেবেছিলাম ইতিটা শেষে টানবো, কিন্তু যেভাবে করে একটু মহলটা ভারী হয়ে গেল। যাই হোক, আমার প্রিয় অভিনেতা তাহসান, ধন্যবাদ। তো আমরা টেলিফোনে আমাদের সঙ্গে আছেন আরিফ আর হোসেন। আরিফ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জনাব হোসেন, একদম অনেক ভাই শুনতে পাচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ভলিউমটা একটু মনে হয় বাইরে দিতে হবে। আরিফ ভাই, আপনাকে স্বাগতম নিউজ আর এক্সট্রায়। থ্যাংক ইউ সবাইকে। চমৎকার লাগছিল। আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে আপনারা অনলাইনে ঝগড়া থামাতে গিয়ে এখানে ঝগড়াঝাটি শুরু করেছেন। আমি খুব এনজয় করছিলাম। আমি ভাবলাম যে যখন বলবেন যে শুনতে পাচ্ছেন, আমি চুপ করে থাকবো, কথা বলবো না। আরিফ মনে হয় আমাদের ভাই কেমন লাস্ট আছেন? পার্টটা শুনেনি। রাইট। শেষ অংশটুকু মনে মিস করে গেছেন, আমরা মিটমাট করে ফেলছি। Oh, shit, দাদা। যাই হোক, আরিফুর হোসেন, আপনি বাংলাদেশের অনলাইনে আর কি বলা যায় যে অনলাইন সেলিব্রিটি যদি কেউ থাকে, আপনি যদি স্ট্যাটাস দেন যে হাচ্চো, সেখানে 40,000 লাইক এসে পড়ে। তো বাংলাদেশের অনলাইন সিনারিও সম্পর্কে ছোট্ট করে আপনি যদি আপনার ব্যক্তিগত মতটা দেন যে আসলে আমাদের অনলাইন সিনারিওটা এরকম। আমাদের আজকের বিষয় হচ্ছে গিয়ে অনলাইনে ঘৃণার বীজ। তো এখানে কি আসলেই ঘৃণার বীজ কি আসলে মহিরুহ হয়ে উঠেছে, বা বীজটা কি আসলেই ঘৃণার, নাকি আসলে এখানে পজিটিভিটি কিছু না কিছু আছে? আপনার কি মত? না, চমৎকার একটা টপিক। আমার কথা শোনা যাচ্ছে? আমরা শুনতে পাচ্ছি। Okay, স্টুডিওর না, ভলিউমটা একটু এখানে বাড়ানো আসলে ভালো আমার হয়। মনে হচ্ছে দুটো বিষয় আছে। আমাদের একটা মিসকনসেপশন আছে যে ফ্রিডম অফ স্পিচ আর হেট স্পিচ, এই দুটো গুলিয়ে ফেলছি। এটা একটা অ্যাঙ্গেল। আরেকটা অ্যাঙ্গেল হলো যে আমরা সমালোচনা কেন জানি সহ্য করতে পারি না, এটা একটা বিষয়। আর আরেকটা হচ্ছে যে আমরা সমালোচনা করতেও পারি না। আমরা একটা বেসিক ভুলে যাই যে সমালোচনা জিনিসটা এমন হতে হয় যেটা গাছটাকে বড় করতে সাহায্য করে, উপরে ফেলতে না। তো আমি শিওর তাহসান ভাইয়ের সাথে আমি কিন্তু গত পরশুদিনও আলাপ হয়েছে ওনার একটা ট্রোল নিয়ে। তো মানে উনি খুব পজিটিভ ভাবে জিনিসটা নিয়েছে। তো উনি বললো যে দেখো আরিফ, যে এত মানুষ আমাকে পছন্দ করে, এর মধ্যে যদি 2-3 জন অপছন্দ করে, মানে আমি ওদেরকে নিয়ে যদি চিন্তা করি আমি আগাবো কিভাবে। তো জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে না, ঠিক আছে, মানুষ যখন কাউকে নিয়ে ট্রোল করছে অথবা হেট স্পিচ দিচ্ছে, আমার মনে হয় একমাত্র সলিউশন হচ্ছে এটাকে ইগনোর করা। তো এটা অনেকেই করে আসছে। যেমন এখানে আজাদ বসে আছে, ওনার সাথে আমাদের আগে ওনার একটা ট্রোল পেজ নিয়ে আলাপ হচ্ছিল। উনিও দেখলাম যে সেম মাইন্ডসেট। উনিও বলছে যে হ্যাঁ, আমাকে যত মানুষ পছন্দ করে তার সেই তুলনায় কিছু মানুষ অপছন্দ করবেই। তো ওগুলোর দিকে যদি আমি কনসেন্ট্রেট দেওয়া শুরু করি, আমি ভালো কাজগুলো করবো কিভাবে। তা আমার মনে হয় বাংলাদেশ অনলাইনে এখন মানে এই মাইন্ডসেটটা আমাদের থাকা উচিত যে যারা আমাদের বিরুদ্ধে হেট স্পিচ দিচ্ছে অথবা ট্রোল করছে, তারা করুক না। আমাদের দেশে তো আমরা মানুষরা খুব দুঃখী মানুষ, সুখ করার খুব একটা চান্স পাই না। তারা ট্রোল বানাচ্ছে, তারা নিজেরা হাসতেছে, তার ফ্রেন্ড সার্কেল হাসতেছে, করুক না, তারা এনজয় করুক। আমার তো মনে হয় এতে আমার আরো সওয়াব হচ্ছে আমি যদি তাদেরকে রিয়াক্ট না করি। তো এটা হচ্ছে আমার মাইন্ডসেট। যেমন আমাকে নিয়ে তো মোটামুটি কম হয় না, কিন্তু আমি না খুব এনজয় করি জিনিসগুলা। এটাকে রিয়াক্টও করি না, কিন্তু এনজয় করি যে তারা খুব সুখে আছে। আমাদের দেশে মানুষ সুখ পাচ্ছে না, সেখানে যদি তারা একটা সুখে থাকে আমার উসিলায়, আমি শিওর আমার জন্য একটা সওয়াব কিন্তু না। তারা যে সুখটা পাচ্ছে, এই সুখটা যখন সামগ্রিকভাবে খুবই একটা তো খারাপ একটা রূপ নিচ্ছে। আমরা তো আজকেও দেখলাম যে কি হলো। এটা আসলে কি, এটা একটা উত্তর আমি এভাবে দিই। দেখেন, আমাদের সবার মন মানসিকতা কিন্তু 19-20। আমি আপনার কথা বলছি, দীপুর কথা বলছি, ইশতিয়াক যারা যে বসে আছে তার কথা বলছি। 19-20-এর বেশি ডিফারেন্সটা হবে না। কিন্তু যারা এই কাজগুলো করছে তাদের সাথে দেখা যাবে আমাদের চিন্তাধারাটা প্রচুর যায়। এই কাজগুলো তারাই করছে যাদের সাথে আমাদের 19-20 পার্থক্য না, প্রায় 10-20 পার্থক্য। এবং সেই সংখ্যাটা আমি স্টিল বিলিভ করি যে অনেক কম। তো আমার মনে হয় অনলাইনে এত ভালো কাজ হচ্ছে, এত সুন্দর সুন্দর কাজ হচ্ছে, এত ক্রিয়েটিভ কাজ হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, সেইখানে ওটা ঠিক আছে আরিফ ভাই। তার মানে আপনি কি আমাদের এই অনলাইন বা ইন্টারনেট যেভাবে প্রসারিত হয়েছে পুরো দেশে, যে এই ব্যাপ্তিটাকে দোষারোপ করছেন কিছুটা, যে বেশি ছড়িয়ে গেছে, বেশি মানুষের মধ্যে চলে গেছে? আমাদের মানুষ সবার তো বিভিন্ন রকম, মানে আমাদের চিন্তা ভাবনা তো অনেক ডিফারেন্ট অনেক। আমাদের মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত নিম্নবিত্তর ফারাক অনেক বেশি। শিক্ষিত, অল্প শিক্ষিত, অশিক্ষিত, মানে শিক্ষাহীন মানুষের সাথেও ফারাক অনেক বেশি। তো এই ব্যাপ্তিটাকে কি আপনি দোষারোপ করছেন? আমাদের কি তাহলে একটু কন্ট্রোল ইন্টারনেট দরকার বলে মনে করেন? অনেক ভাই, আমার মনে হচ্ছে এটা একটা প্রসেসের মধ্যে আছে। কারণ আমাদের যখন সবাই ডিজিটালাইজ হব, এই মফস্বলের এরা বলি অথবা যারা একটু নতুন ফেসবুক ইউজ করছে, তাদেরকে তো এই সিস্টেমের মধ্যে আসতে হবে। তারা এখন আসছে। এই সময়টাই আমরা একটু আমরা যারা একটু মানে তারা একটু আমাদের কাছে একটু খারাপ লাগছে যে তারা ঠিক মতো আমাদের একটা কোর্ট অথবা আমাদের একটা কথাটাকে ঠিক মতো নিতে পারছে না। কিন্তু এটাও সত্য যে সে কিন্তু তার সার্কেল নিয়ে খুশি। সে তার সার্কেলের বাইরে কিন্তু সে এটাকে নিয়ে খুব একটা কথা বলতে পারছে না। তো আমি মনে করি এটা পার্ট অফ দ্য প্রসেস। এক সময় সব ঠিক হয়ে যাবে।
আমরা পুরা একটা গ্লোবালাইজেশনের যুগে আমরা কথা বলছি যে ডিজিটাল বাংলাদেশ গড়বো, এই সময় যদি আমরা এখন ওদেরকে এক্সেসও না দিই সেটাও খারাপ হবে। সুতরাং এই ব্যাপ্তিটার মাধ্যমে এটাই কিছুটা ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু এটা কিন্তু লং লাস্ট করবে না, আই এম শিওর। তো আপাতত কোনো কন্ট্রোল কোনো বিষয়ে আপনি যেতে যাচ্ছেন না, কোনো আইন, কোনো নতুন কোনো এই ধরনের না বিষয়? না না না, আমি তো মনে করি যে আমি ভালো কাজ করলে আমার সমালোচনা হবেই, এবং সেটা বন্ধ করার কোনো মানে হয় না। আমি শিওর তাসান ভাইয়া জিনিসটা এইভাবে নিচ্ছে, আজাদ ভাইয়া নিচ্ছে, ইশতিয়াকও নিচ্ছে, দীপুও নিচ্ছে। তো আমি মনে করি এটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা নিয়ে আলাপ করাটা আমার কাছে ওয়েস্ট অফ টাইম। কেননা আমরা কত ভালো ভালো কাজ হচ্ছে, এগুলো হচ্ছে ছোটখাটো বিষয় যেগুলো আমাদেরকে একটু আপসেট করে, বাট এন্ড অফ দ্য ডে আমি শিওর যে আমরা এগুলো থেকে আরো মোটিভেটেড হতে পারবো। ইফ আই এম নট রং, এটা আমার কনসেপশন। আপনাকে অশেষ ধন্যবাদ আরিফার হোসেন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। যদি আপনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের এই স্টুডিওতে, আপনি আসেননি, এবং স্কাইপে বললাম তাতেও উনি আসলেন না, এবং একমাত্র টেলিফোনে আসলেন। এখান থেকে আমরা কি ফলাফল, মানে আমরা বটম লাইনটা কি টানতে পারি? তার চেহারা খারাপ, এটা ছাড়া আর কোনো কারণ থাকতে পারে না। এইভাবে করেই কিন্তু ঘৃণাটা জন্মায়, না তাই না? সে এখানে নাই, যেটা খুব ভেবেচিন্তে কথা বলবে ভদ্রলোক আমার সাথে। আর আর এরকম অভিনয় হবে না। আচ্ছা, যেটা বলছিলেন আরিফার হোসেন, মানে ওনার চিন্তাধারা আমার খুবই আমি পছন্দ করি। হেট স্পিচ আর ফ্রিডম অফ স্পিচ অসাধারণ একটা কথা, কিন্তু আমরা কিন্তু গুলিয়ে ফেলি। মানে আমার যা ইচ্ছে তাই বলার অধিকার আছে, তার মানে এই না আমি ঘৃণা ছড়াবো। একটু আগে শুরুতে যেটা বললাম, আমার যেরকম মুক্ত চিন্তার নামে কোনো ধর্মের সমালোচনা করার অধিকার নেই, আবার ধর্মের নাম নিয়েও কিন্তু আমার কাউকে খুন করার অধিকার নেই। এই ব্যাপারগুলো বেশি বেশি বলতে হবে। হ্যাঁ, আমরা এই শোটা করার উদ্দেশ্যটা অনেক বড়, কিন্তু এটা কিন্তু মেইন। আমাদের দেশে এখন যে সমস্যাগুলো আমরা দেখছি, আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে, কি আসে যায়? আমার তো অসংখ্য ফ্যান, একটু কয়জন এটা কিন্তু ইস্যু না। মেইন ইস্যু হচ্ছে বাংলাদেশের সামগ্রিকভাবে মানুষের মনে এই বীজটা বপন করা যে মানুষকে শ্রদ্ধা করতে হবে। তোমার সাথে মতের অমিল থাকলেও তাকে শ্রদ্ধা করতে হবে। আমাদের দেশে একটু আগে উনি বলছিলেন স্বল্প শিক্ষিতদের কারণেই হয়তো এটা হচ্ছে। শুধু যে স্বল্প শিক্ষিতদের জন্য তা কিন্তু না, যারা শিক্ষিত আমাদের মাঝেও কিন্তু এই ব্যাপারটা আছে যে আমরা নিতেই পারি না। আপনি যেরকম বললেন যে আমি কারো ওপিনিয়ন নিতেই পারি না যদি আমার থেকে আলাদা হয়। সো আমরা এই যে 1 ঘন্টা ধরে কথা বলছি, এই কথাগুলো কিন্তু বাংলাদেশের মানুষকে তখনই মানে আসলে বদলাবে যদি আমরা বারবার এই পজিটিভ কথাগুলো বলি, যে একে অপরকে শ্রদ্ধা করতে হবে, মতের অমিল থাকলেও আমাদের একসাথে বসে চায়ের কাপে একসাথে হতে হবে। কারেক্ট। আমরা ছোট একটা বিরতি নেব। তো বিরতির যাওয়ার আগে বলে রাখি যে আমাদের সঙ্গে ইশতিয়াক আহমেদ আছেন, আমার খুবই প্রিয় লেখক, এবং উনি একজন সম্পাদকও বটে। তো সম্পাদকের দায়িত্ব কি আছে কিনা ইন্টারনেটের জন্য? কি ডু উই নিড অ্যান এডিটর ফর ইন্টারনেট? কারণ ইন্টারনেটে আমরা এতক্ষণ যে কথা বললাম, ইশতিয়াক, ইচ্ছা করে আপনাকে আমি এর ভিতরে ঢুকাইনি। তার কারণ হচ্ছে গিয়ে যে আপনি দেখলেন যে নানান রকম মত, বিভিন্ন রকম মত, টেলিফোনেও একরকম মত আসলো। তাহসান ভাইয়ের সাথে কিন্তু দীপুর ডিফারেন্স আছে কিছুটা, দীপুর সাথে আজাদের ডিফারেন্স আছে। তো এই জিনিসটাকে আমরা কন্টেন্ট কিভাবে করব? আসলে ইন্টারনেট বিশাল বড় একটা জায়গা। আরিফুর হোসেন যেটা বললেন, যেটা ছড়িয়ে গেছে সবার মাঝে, এবং মানুষের চিন্তার এবং গ্রহণযোগ্যতার আসলে ডিফারেন্সটা অনেক বেশি আমাদের দেশে। যে আসলে আর 19-20 না, এটা হচ্ছে 10-20, অনেকখানি। তো একজন সম্পাদক হিসাবে আপনার মন্তব্যটা আমি চাইবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম নিউজ আওয়ার এক্সট্রা। আমি অনিক খান আছি আপনাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আজকে আছেন কবি আখতারুজ্জামান আজাদ, আছেন তাহসান খান সঙ্গীত শিল্পী এবং আমার প্রিয় অভিনেতা, আছেন ইশতিয়াক আহমেদ আমাদের সময়ের ফিচার এডিটর এবং একজন লেখক, এবং দীপুজামান আইটি উদ্যোক্তা এবং অনলাইন অ্যাক্টিভিস্ট। আমরা একটু আজাদ আপনার কাছে আসি। কবি, আপনিও এই তরুণ সম্প্রদায়ের ভিতরে আমার ডেফিনেটলি ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পোয়েটস, অসাধারণ লেখেন আপনি। আপনার কাছে জানতে চাই, অনলাইনে আপনি প্রচণ্ড অ্যাক্টিভ আপনি অনলাইনে। আপনার বলতে গেলে আপনি প্রিন্ট মিডিয়া থেকে আপনার অনলাইন মিডিয়া, এই যে কারণে আমি মূলত আপনাকে অপছন্দ করার কয়েকটা কারণের মধ্যে একটা হচ্ছে কি এটা, যে অনলাইন মানে প্রেস মিডিয়ার থেকে আপনি অনলাইন মিডিয়াকে মূল্য বেশি দেন। তো আপনি বলেন যে মানুষ কেন গালিগালাজ করে অনলাইনে? গালিগালাজের বিভিন্ন রকমের তরিকা আছে এবং বিভিন্ন রকমের কারণ আছে।
একটা কারণ হচ্ছে যাদের খুব কম বয়স কোনো কিছু বুঝে উঠতে পারে না যে আমি কি করব বা না করব, আমার কিছু একটা করতে হবে, আমার পেটের ভাত হজম হচ্ছে না, অথবা আমার কিছু একটা করতে হবে, এই একটা কারণে দেয়। এবং এদেরকে সাধারণত ফেসবুকে ইন্টার পাস বিপ্লবী সম্প্রদায় নামে চেনা হয়। যারা ইন্টারমিডিয়েট পাশ করার পরে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ পর্যন্ত সময়টা কি করবে বুঝে উঠতে পারে না, একটা জোশ থেকে, একটা উদ্ধত রিপো থেকে কাজটা করে। আরেক ধরনের মানুষ কাজটা করে সেটা হচ্ছে শব্দভাণ্ডার সীমিত, কি কথা বলবে তা সে বুঝতে পারে না, কিন্তু ছোটবেলা থেকে যে কিছু অশালীন বা কিছু গালিগালাজ তারা শিখে এসেছেন, ওই কয়টা শব্দের টেমপ্লেটের মতো করে সব জায়গায় কপি পেস্ট করে যান, এটা একটা। আরেকটা হচ্ছে এক শ্রেণীর মানুষ সৃষ্টিশীলতার অভাবে ভোগেন, এবং যারা সাধারণত একটু সৃষ্টিশীল তাদেরকে আক্রমণ করে তারা তাদের সৃষ্টিশীলতার অভাবটাকে পূরণ করার চেষ্টা করেন। এটা একটা দেখা যায় যে তাদের একটা কবিতা লেখার ক্ষমতা নেই, একটা ছড়া লেখার ক্ষমতা নেই, মিনিমাম একটা রান্নার রেসিপি লেখার পর্যন্ত ক্ষমতা নেই, কিন্তু অন্যে যেহেতু লিখতে পারছে, অন্যের পাতের ভাতটাকে নষ্ট করার জন্য এই কাজটা করে থাকে। আরেকটা হচ্ছে খুব সহজেই গালিগালাজ করলে অ্যাটেনশন সিক করা যায়। একটা 10টা ভালো কথা বললে, তাহসান ভাইও যেটা বলেছিলেন যে 10টা ভালো কথা বললে কেউ কিন্তু শুনবে না, কিন্তু যখনই আমি একটা অশালীন শব্দ ব্যবহার করব তখন লোকজন ধরে নেবে যে সেটা খুব সাহসী। কিন্তু এই সাহসটা যে নেতিবাচক অর্থে শেষ পর্যন্ত গৃহীত হয় এবং শেষ পর্যন্ত আস্থা করে নিক্ষিপ্ত হয়, এই ব্যাপারটা তখন তিনি বুঝতে পারেন না। আরেকটা হচ্ছে ব্যক্তি জীবনে অসুখী, সাংসারিক জীবনে অসুখী, হচ্ছে স্ত্রীর কাছ থেকে অসুখী, স্বামীর কাছ থেকে অসুখী, বাবা মায়ের কাছ থেকে, বাপে খেদানো, মায়ে খেদানো, এরকম একটা বিষয় থাকে। ব্যক্তি জীবনের অসুখটাকে সুখে পরিণত করার জন্য অন্যের সুখ দেখে, এই যে পরশ্রী কাতর কীট কথাটা যে তাহসান ভাই ব্যবহার করলেন, এইটা একটা কারণে ব্যবহার করে। আর সর্বশেষ যে কারণটা বলতে চাই, হাফ ডজন কারণের মধ্যে, ফেসবুকে বিভিন্ন রকমের রাজনৈতিক সংগঠনের লাঠিয়াল বাহিনী আছে যারা কিনা একটা সংঘবদ্ধ গ্যাং আকারে কাজ করে, এবং এরা কিন্তু পেইড, গালিগালাজের জন্য এটা টাকা পয়সা পায়, প্রকাশ্যে পায়, গোপনেও পায়। প্রকাশ্যে সম্প্রতি একটি সম্প্রদায় পেয়েছিল গালিগালাজের জন্য পরিচিত বা চিহ্নিত একটা গ্যাং, এবং তাদের টাকা পয়সা শেষ পর্যন্ত বাতিল হয়ে গেছে, এবং তারা পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ করতে গিয়ে পরস্পরদের মামলা করে করে তারা কিন্তু সর্বশান্ত হয়ে গেছে। আচ্ছা, আমরা অসাধারণ হাফ ডজন 6টা কারণ পেলাম। ইশতিয়াক, আমি আজাদের ওই 6টার পরে একটা কারণ বলতে চাই, সেটা হচ্ছে যে এক শ্রেণীর মানুষ হচ্ছে অযথাই, মানে আমার কোনো কাজ নেই, আমি এখন করব। আর আরেকটা বড় বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে আমরা একটা মানে খুবই আজগুবি একটা কনসেপ্ট আমরা ফেসবুকে, আমাদের অনলাইনে, এটা হয়তো আমার যেটা মনে হয় এটা বাইরে নাই, সেটা হচ্ছে ফেসবুক সেলিব্রিটি। আজকে তাহসান খান দীর্ঘ সময় ধরে গান করে, অভিনয় করে সেলিব্রিটি তকমা লাগিয়েছেন। আজকে আমি 200 লাইক পেলাম, আমিও সেলিব্রিটি। এই সেলিব্রিটি হওয়ার যে প্রবণতা, এই সেলিব্রিটি হওয়ার যে দৌড়, এইটা অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার ধরেন এই হিংসাত্মক জায়গা থেকে। আমি আজকে আজাদের কথাটাই ঠিক, যে আজকে দীপু জামান 400 লাইক পেলো, তাকে একটু পচাইতে হবে। পচাইলে কি হবে, আমার হয়তো ওইখান থেকে আমি 10 জন আয় করতে পারলাম, মানে আমার 10 জন নতুন ফ্যান ফলোয়ার তৈরি হলো আমার জায়গা থেকে। এখানে একটা ব্যবসা ছিল না আগে, ট্রায়াঙ্গুলার একটা কি একটা পছন্দ, এটা এখানে একটা বিশেষ কোম্পানির আর কি, বিশেষ কোম্পানি, কি ধরনের একটা ব্যবসা নিয়ে বলে এটাকে? এমএলএম। হ্যাঁ, অনেকটা এমএলএম এর মতো, মাল্টি লেভেল মার্কেটিং। এখানে একটু অ্যাড করার আছে, সেটা হচ্ছে যে ফেসবুক সেলিব্রিটি, এই যে ফ্রেজটা, এটা কিন্তু আবিষ্কৃত হয়েছিল সুনির্দিষ্ট একজন ব্লগারকে, আমি একদম নামই বলে দিই, আমাদের আরেকজেপ্তিক ভাইকে, একজন প্রবাসী বিতর্কিত ব্লগার গালি দেওয়ার জন্য। সরি, ফেসবুক সেলিব্রিটি এই শব্দবন্ধ ভাই ফ্রেজটা আরিফজেপ্তিক ভাইকে আক্রমণ করার জন্য প্রবাসী একজন বিতর্কিত ব্লগার, তার নাম বলবো না, তিনি আবিষ্কার করেছিলেন যে ও হচ্ছে ফেসবুক সেলিব্রিটি, অর্থাৎ এটা একটা গালি হিসেবে কিন্তু এটা আবিষ্কৃত হয়েছিল। কিন্তু মানুষ এখন এটাকে এত বেশি গ্রহণ করেছে যে আমাকে ফেসবুক সেলিব্রিটি হতে হবে, বেসিক্যালি এটা কিন্তু ছিল একটা গালি। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধরেন খাপানোর জন্য আমি আরিফার হোসেনকে প্রায় ফেসবুক সেলিব্রিটি বলে বাট হি ইজ আ রিয়েল সেলিব্রিটি। আরেকটা বিষয় হচ্ছে যে আমার ধরেন 100-150 লাইক হয়ে গেল, আমি মনে করলাম যে এখন আমার সরকার পতনের মতো ক্ষমতা চলে এসেছে। হ্যাঁ, আমি যে আমার যা খুশি, আমার যা ইচ্ছে আমি লিখে দিচ্ছি, যে কারণে হচ্ছে তখন হয়তো ওই জায়গাটা ভাগ হয়ে আমাদের পাবলিক ফিগার যারা, তাদের উপর যাচ্ছে, আমাদের অনলাইনে অ্যাক্টিভিস্টদের উপর যাচ্ছে, মানে এই জায়গাগুলি হচ্ছে হিংসাত্মক, মানে যে এটা তৈরি হচ্ছে, সার্কেলটা তৈরি হচ্ছে, এগুলি হচ্ছে একটা বড় কারণ যে আমার হয়ে ওঠার চেষ্টাটা। ওকে, এবং এই জায়গায় আপনার কাছে আমার দ্বিতীয় যে প্রশ্নটা ছিল, যে ব্যাপারটা বুঝতে পারলাম, দ্বিতীয় যে ব্যাপারটা, যে আপনি একজন সম্পাদক, আপনি পত্রিকার পাতা সম্পাদনা করেন, ফিচার এডিটর আমাদের সময়। তো আমরা এখন যেটা দেখছি, আসলে যেটা সত্যি কথা, আমাদের বাংলাদেশে মোবাইল পেনিট্রেশন অনেক হাই, মানুষের হাতে হাতে মোবাইল ফোন। এখন রাস্তায় যে মানি ব্যাগগুলো পাওয়া যায়, আপনি মানি ব্যাগটা রাস্তায় ফুটপাতের মানি ব্যাগ আপনি তুলে খুলে দেখবেন যে এখানে বউয়ের ছবি রাখার যে জায়গা থাকে না, স্ত্রী বা আমার ছবি রাখার জন্য, ওখানে সঙ্গে আলাদা সিম পকেট থাকে, যাতে একাধিক সিম রাখতে পারে, 6টা সিম 4টা সিম এরকম বলে যে 6 সিমের মানি ব্যাগ দেন।
বা 4 সিমের মানি ব্যাগ দেন। মানে এই লেভেলের মোবাইল পেনিট্রেশন আমাদের দেশে এখন আমরা পৌঁছে গেছি। এটার ভালো দিক ডেফিনেটলি থাকা উচিত। আমরা যদি অনলাইনে সার্চ করি যে খালি এমএমএস, আমরা যদি সার্চ করি যে মোবাইল দিয়ে যে করা ভিডিও, আমরা এটা আমি প্রায় প্রতিটা সুযোগেই বলি যে আমার খুবই কষ্ট লাগে যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আপনার ইন্ডিয়া তো বাদ দেন, মানে এরকম ছোট ছোট দেশ আর কি, যারা আমাদের হয়তো মুসলিম দেশ বা নন মুসলিম দেশরাও ছোট 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 দেশ, তাদের এখানে আপনি প্রচুর এমএমএস পাবেন যে একজন কেউ ঘুষ খাচ্ছে বা একটা কোনো দুর্নীতি হচ্ছে, সে ওগুলো ভিডিও করে আপলোড করে দিচ্ছে, প্রচুর পাবেন। কিন্তু আমাদের দেশে আমাদের প্রত্যেকটা মানুষ এক একজন জীবন্ত এক একটা চ্যানেল, তার পকেটে, আপনার পকেটে একটা ভিডিও আছে, একটা ভিডিও ক্যামেরা আছে, একটা স্টিল ক্যামেরা আছে, একটা নোটবুক আছে, একটা রেকর্ডার আছে। এই প্রত্যেকটা মানুষ এক একজন জলজ্যান্ত সাংবাদিক। তারপর আমাদের মানে শুধু মানে অ্যাডাল্ট কন্টেন্টওয়ালা ওই স্ক্যান্ডালাস এমএমএস ছাড়া বাংলাদেশে আপনি অলমোস্ট পাবেনই না কিছু। রিসেন্টলি আমরা একটা ওই ছেলেটার ভিডিওটা আমরা পেয়েছি, যে কারণে আমরা ধরতে পেরেছি সৌদি আরবে যে রাজনের ব্যাপারটা খালি একমাত্র বা হয়তো অল্প কয়েকটার মধ্যে একটা আমাদের এক্সাম্পল। তো এই জিনিসটা নিয়ে আমরা আলাপ করতে চাই। আমরা ফিরে আসবো, আরেকটা বিরতি নিতে হবে আমাদেরকে, বিরতি পর ফিরে আসবো। যে আমি জানতে চাইবো আপনাদের কাছে যে কিসের জন্য, মানে আমাদের কি আসলেই কি এন্টারটেনমেন্ট এতটাই অভাব, নাকি আমরা মানুষ হিসাবে আসলেই এতটা খারাপ যে এই আমরা আমাদের আশেপাশের দোষগুলোর চেয়ে ভালো জিনিসকে গালি দিতেই আমরা আনন্দ বেশি পাই, ওখানেই সুখটা খুঁজে পাই। এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো বিরতির পরে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সবাইকে আবারও স্বাগতম নিউজ আওয়ার এক্সট্রা। আমি অনেক খান এখন আছি আপনাদের সঙ্গে। আজকের আমাদের বিষয় হচ্ছে গিয়ে অনলাইনে ঘৃণার বীজ বলাটা আমি জানি না আজকে কতটুকু সঠিক, কারণ এই বীজ কিন্তু আসলে বড় হতে হতে একটা বিশাল বড় গাছে রূপান্তরিত হয়ে যাচ্ছে প্রায়। কিন্তু তারপরেও আমাদের আজকের অতিথি যারা আছেন তাদের কথা শুনে এবং টেলিফোনে যারা যোগ দিয়েছিলেন তাদের সাথে কথা বলে মনে হচ্ছে যেন কিছুটা আশার আলো টানেলের শেষে দেখা যাচ্ছে, কিন্তু টানেলটা কত বড় সেটা হচ্ছে এখন দেখার বিষয়। যাই হোক, আমরা ফিরে যাই আমাদের অতিথিদের কাছে। আমাদের সঙ্গে আছেন আখতারুজ্জামান আজাদ, কবি, লেখক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট। আছেন তাহসান খান, সঙ্গীত শিল্পী, শিক্ষক এবং আরো অনেক কিছু, আমার প্রিয় অভিনেতা। হ্যাঁ, এবং আছেন ইশতিয়াক আহমেদ, লেখক এবং সে হচ্ছে গিয়ে সম্পাদক, কি বলে, ফিচার এডিটর ফর আমাদের সময়। আছেন দীপু জামান, আইটি উদ্যোক্তা এবং অনলাইন অ্যাক্টিভিস্ট। চলো সরাসরি যাচ্ছি এবার ইশতিয়াকের কাছে। সেই সম্পাদনার কাছের জায়গাটা যদি একটু আমি জানতে চাই, আমাদেরকে কি আইন করা দরকার এখন? আমরা শুনছি এবং আছেও অনলাইনে কিছু আইনও আছে, এটা নিয়ে মানে প্রশংসাও আছে, দ্বিমত, অনেক বিভিন্ন রকম আলোচনা হয় এটা নিয়ে। আপনি কি মনে করেন, শুধু ফেসবুক বা শুধু ব্লগ এন্ট্রিজগুলো নিয়ে বা এগুলো নিয়ে কি আলাদা করে কোনো সম্পাদনার কাছে কি থাকা উচিত না? না, আমার মনে হয় যে এইটা আসলে এইভাবে মানে আপনার অনলাইন বা এই সৃজনশীলতার জায়গা বা যে জায়গাটা হচ্ছে অনলাইন সামাজিক মাধ্যমটা, এটা হচ্ছে আপনি আটকে রাখার কোনো জায়গা নাই, আপনি আপনার মুক্ত মত প্রকাশ করবেন। কিন্তু ঘটনাটা হচ্ছে আমরা যদি আমাদের নিজেদের পাল্টানোর চেষ্টা করি। আমি আমার নিজের একটা উদাহরণ দিই, এবং সম্পাদনার কথা যেটা বললেন, আমি একটা সময় দীর্ঘ সময় দৈনিক যুগান্তরের বিচ্ছুটা সম্পাদনা করেছি। আমি আসলে সেটা করতে করতে আমার যেটা মানে ওইটাতে আমার খুব মানে শব্দ ধরে ধরে পড়তে হতো, কারণ হচ্ছে আমার কোন লেখায় কোন শব্দে আমার হচ্ছে এটা নিয়ে সমস্যা হতে পারে, আমার পত্রিকার ডিক্লারেশন বাতিল হতে পারে, আমার আরও অনেক সমস্যা হয়, একটি পত্রিকার হয়েছেও। তো সেই জায়গা থেকে আমার নিজের উপলব্ধিটা তৈরি হয়েছে। এবং আপনি আমার 4-5 বছরের বা 6 বছরের টাইমলাইন ঘাটলে দেখবেন আমি কখনো কোনো ব্যক্তিবিদ্বেষে ছিলাম না, আমি কখনো কাউকে গালি দিইনি, আমি কখনো কারো ছবি নিয়ে ট্রল করিনি। আপনি একজনকে গালি দিয়েছেন, আমি এই মুহূর্তে বলতে পারি। আপনার স্ট্যাটাসটা ছিল এরকম, আপনি একটা মেয়েকে, সে বলেছিল, মানে তাকে অভিযোগ করেছিল আর কি, যে আমি তোমার মশক প্রবণ এলাকায় কয়েল হতে চেয়েছিলাম, তুমি শুধু আমার পুড়ে যাওয়াটাই দেখলে। কি তুমি শুধু আমাকে দেখলে? হ্যাঁ, তুমি শুধু আমার প্যাচটাই দেখলে, পুড়ে যাওয়াটা দেখলে না। তো আপনি তো এটা অভিযোগ করেছেন। তো সেটা অভিযোগ করেছি। সেই জায়গা থেকে হচ্ছে কি, আমি আমার যে সমালোচনা করতেছি, ধরেন আমার একটা বই বের হয়, এই বই যারা ভালো বলে আমি সবগুলি শেয়ার দিই।
এবং একজন এসে দিছে ভাই আপনার একজন তো গালাগালি করছে আপনার এই বই ভালো হয় নাই, এত প্রচারণা করছেন কেন। আমি সেটাও স্ক্রিনশট নিয়ে দিয়েছি, আমার 10টা ভালোর পাশাপাশি আমার একটা। এবং সবচেয়ে বড় কথা, সে যে এটা লিখছে সে আইসা আমার কাছে হচ্ছে মানে ইনবক্সে সরি বলছে। আমার ঘটনাটা হচ্ছে আমরা যদি ধরেন নেওয়ার জায়গাটা থাকি হয়তো এক সময় পাল্টাবে, এটা আইন করে আসলে পাল্টানো সম্ভব না। আচ্ছা, তো আপনি আইনের আসলে চাচ্ছেন না যে এটা কন্ট্রোলড হোক। যেরকম ধরেন সিনেমার মতন আজকে যদি হঠাৎ করে আমরা গানের জন্য একটা সেন্সর বোর্ড বানিয়ে ফেলি, তো তাহসান ভাই এই জায়গাটাই ইশতিয়াক যেটা বললো, এই জায়গায় কিন্তু এখন সেলফ সেন্সরশিপের জায়গাটা এখানে কিন্তু আসলে চলে আসে, যে আমি ব্যক্তি অনেকখান হিসাবে আমি কতটুকু বলবো, কতটুকু ছাড় দিব। আজকে আখতারুজ্জামান আজাদ শুরুতে যেটা বলছিলেন যে আমি আমার লেখার ক্ষেত্রে ওই স্বাধীনতাটুকু আমার চাই, যে আমি এই শব্দটা লিখবো এবং এটা কোথায় কিভাবে যাচ্ছে না যাচ্ছে সেইটা পরের বিষয়। আমরা আবার শুরু আলাপে চলে যাচ্ছি। এবং দীপুজামান যেটা বললেন সেটা সে যে সে নিজেই আপনাকে নিয়েও ট্রল করেছে এবং সে পরে পার্থক্যটা বুঝেছে যে আসলে হেইট এবং এটা করার ফলে কি এটা। তো আজকে যে আলোচনা, এই আলোচনার থেকে তাছাড়া ভাই আপনি কি মনে করেন যে মানুষ কি সাধারণ মানুষ, আমরা কি যেটা বলছিলাম আর কি বিদায়ের আগে, যে আসলে এত খারাপ আমরা, আমাদের কোনো এমএমএস এরকম আমরা ব্যবহার করি না কেন মোবাইল ফোনটাকে, আমাদের সিটিজেন জার্নালিস্ট নাই কেন? না, আমি বলবো না আমরা আপনি একজন শিক্ষক, একজন শিক্ষক হিসেবে কিন্তু আমি আপনাকে এই প্রশ্ন করছি। ওই যে বললাম 735 কোটি মানুষ, আমরা কেউই তো ফেরেশতা না, মানে শব্দটা ইউজ করলাম, মানে আমরা মানুষ, ভালো খারাপ মিলেই মানুষ। এখন ভালো মানুষ আমরা কাকে বলি? যারা হয়তো একটু খারাপ করার আগে একটু চিন্তা করি, হয়তো একটু চেষ্টা করি খারাপ থেকে বেঁচে থাকার, কাউকে একটা গালি দেওয়ার আগে একটু হয়তো চিন্তা করি দিব। যারা প্রতিনিয়ত গালি দিচ্ছি এবং সেটাতে আনন্দ পাচ্ছি, হয়তো তাদেরকে আমরা খারাপ বলছি, কিন্তু আসলে কেউ তো খারাপ ভালো না, সবার মাঝেই আছে। সো আমাদের দেশে যে ঘটনাটা ঘটছে, যে খারাপগুলো যারা দিচ্ছে লিখছে তাদেরকে আমরা সেটা করার জন্য প্রশ্রয় দিচ্ছি, তাদেরকে আমরা সেটা যদি প্রশ্রয় দেওয়াটা বন্ধ করে দিই তাহলে থেমে যাবে। কিভাবে করতে পারেন? যেটা আমি বললাম, এখন থেকে যদি আজকে থেকে আমরা যদি যারা দেখছি সবাই যদি প্ল্যান করি, যদি কোথাও দেখি কেউ অকারণে কারো সম্পর্কে খারাপ কিছু বলছে, আমরা সবাই যদি তাকে ব্লক করে দিই অথবা তাকে পরশ্রীকাতর পরজীবী কিট বলে কমেন্ট দিতে থাকি, সে তো নাইটমেয়ারে পড়ে যাবে। তার আশেপাশে সবাই তাকে ওই দিন থেকে পরজীবী পরশ্রীকাতর কিট বলতে শুরু করে দেবে। সে কিন্তু তখন দেখবে যে এর পরের বার আমি আর কারোর সম্পর্কে লিখতে গেলে কিন্তু হবে না। আমি সলিউশনে বিশ্বাস করি। টক শো করবো, কোনো সলিউশন নেই তা হবে না। আমি একটা সলিউশন দিচ্ছি। বাংলাদেশে কিছু মানুষ আছে তারা আসলেই নেতিবাচক এমন পর্যায়ে চলে গেছে যে অনলাইনে প্রতিনিয়ত গালি দেয়া, অন্যকে ভর করে একটু লাইক কামানো এবং একটু যশের আবরণ পড়বার জন্য এরকম প্রতিনিয়ত গালি দিয়ে যাচ্ছে। এসব মানুষগুলোকে চিহ্নিত করতে হবে, কিন্তু কোনো আইন দিয়ে সেগুলো করলে হবে না। আইনের ফাঁকফোকর অনেক আছে। এইসব এত ছোট বিষয়, এটাকে আইনে কেন আনবেন? আইনের অনেক বড় বড় সমস্যা আছে। 2 লক্ষ বিষয় কি আমরা বারবার আমরা যখনই কথা বলি তখন এটাকে ইন্টারনেট এইসবকে বাচ্চা মানুষদের ছোটদের বিষয় বা কিংবা ছোট বিষয় বলে ছোট বিষয় তো, যেখানে মার্ডার কেসের আসামির কিছু হচ্ছে না সেখানে একজন আমাকে গালি দিল, এটা ছোট বিষয় না? না, আমি যেটা বলছি যে এটাই কি ছোট বিষয় বলছি, কিন্তু এখান থেকে এই যে বীজ শব্দটা আজকে আপনার মুখে কিন্তু আসছে, যে এই বীজটাই কি বড় হয়ে সমূলে উৎপাদন করব কিভাবে? আমাদের সিটিজেন সেন্সরশিপটা কিভাবে? আমি যখন দেখবো আমার বন্ধু এরকম কিছুটা করছে, আমি তাকে বকা দেবো ওই তার স্টেটাসের নিচে, আমি তাকে বলবো তুমি একটা কিট। সো যখনই আশেপাশে এই ব্যাপারটা একটা পরিণত সবাই করতে থাকবে, দেখবেন যে নেগেটিভিটি কমে যাবে। সবাই ভাববে যে আপনি আছে নেগেটিভিটি দিয়ে কাটা দিয়ে কাটা তোলার মতো। না, এটা নেগেটিভিটি দিয়ে নেগেটিভিটি না, প্রশ্রয় দেওয়াটা। আমি যখন কাউকে কিট বলছি, এটা হচ্ছে হিউমার কিন্তু চলে আসলো, তাই না? এখন হিউমার দিয়ে কোনো কিছু ট্যাকল করা যায়, হেট্রেড দিয়ে হেট্রেডকে ইয়ে করা যায়। আমি যেটা করছি এটা হিউমারাস একটা কমেন্ট, পরজীবী কিট, তাই না? একটা হিউমারাস কমেন্ট দিয়ে আমি একটা হেট্রেডকে নিউট্রালাইজ করার চেষ্টা করছি। আচ্ছা, আবার হিউমার আমরা কতটুকু নিতে পারি এটাও একটা দেখার বিষয়, কারণ আখতারুজ্জামান আজাদের কিছু পোস্ট থাকে খুবই হিউমারাস, স্যাটারিক্যাল কিছু পোস্ট থাকে। যে কোনো বিষয়ে ঘটনা ঘটলেই উনি বিভিন্ন ব্যক্তিত্বদের, বেগম জিয়া থেকে শুরু করে সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আনিসুল হক শুরু করে সবার প্রতিক্রিয়া দেয়, ও সে নিজে লিখে দেয় আর কি, যে কে কি প্রতিক্রিয়া দিতে পারে আর কি। যে কোনো একটা ঘটনা ঘটলো যে আজকে অনেকক্ষণ এটা উপস্থাপনা করেছে, এটা কার কি প্রতিক্রিয়া। হ্যাঁ, তো এখন আপনি যখন লেখেন আপনার কি মাথায় থাকে যে আনিসুল হক হয়তো বা মাননীয় প্রধানমন্ত্রী বা বেগমজি হয়তো বা পড়বেন আপনার স্ট্যাটাস, কিন্তু লেখক আনিসুল হক তো হয়তো নিশ্চয়ই পড়তেই পারেন, তো উনি কি মন খারাপ করবে কিনা, উনার কি এটা খারাপ কষ্ট পাবেন কিনা, এটা কি মাথায় থাকে? তিনি ইতিমধ্যে মন খারাপ করে বসেছেন, তার আইডি থেকে আমাকে ব্লক করেছেন এবং পেজ থেকেও ব্যান করেছেন। কিন্তু আমি এগুলো লেখার আগে থেকেই তিনি করেছেন, কেন করেছেন জানি না। তবে আমার মনে হয় যে আমি এই সিরিজটা যেটা করি, মানে কার কি প্রতিক্রিয়া সিরিজ,
এক্ষেত্রে হয়তো হোসেন মোহাম্মদ ইরশাদ, বেগম খালেদা জিয়া বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো এটা পড়বেন না, কিন্তু আনিসুল হক বা আমার আসিফ নজরুল স্যার যেটা পড়বেন আমি সেটা জানি। কিন্তু বিষয় হচ্ছে আমি ওখানে কিন্তু কোনো ধরনের আক্রমণ করি না, কোনো ধরনের নোংরামি করি না, কোনো ধরনের গালিগালাজ করি না। আমি শুধু ওই সিরিজটা এই কাজটাই করি যে এই ঘটনার প্রেক্ষিতে তিনি কি বলতে পারতেন, তার যে কথা বলার একটা স্টাইল আছে। আনিসুল হক স্যারের সরাসরি কথা বলার বা লেখার একটা স্টাইল থাকে, রংপুর, বুয়েট ইত্যাদির বিভিন্ন কিছুর উপস্থিতি থাকে। আসিফ নজরুল স্যারের ক্ষেত্রে যেটা থাকে যদি, তবে, বাট, কিন্তু ইত্যাদি, কিন্তু একটু আমি এই বিষয়গুলো নিয়ে আমি আসলে ওনার স্ট্যাটাস গুলো কখনো পড়িনি, আমি তো বলতে পারবি না ব্যাপারটা। কিন্তু আপনি যখন এভাবে লিখছেন, আপনার কি ধারণা বাংলাদেশের অডিয়েন্স এই স্যাটায়ারটা বুঝতে পারছে? যদি এমন হয় আনিসুল হকের পরে এমন একটা কথা লেখা যেটা আপনার তৈরি করা কথা, বানানো কথা, হিউমারাস একটা স্যাটারিক্যাল একটা পিস, তো সাধারণ মানুষ হয়তো যখন পড়ছে হয়তো ভাবছে সেটা তার আসল কথা। কারণ বাংলাদেশের হিউমার কিন্তু এখনো এতটা ইভলভ না, সেই জন্য আমি হয়তো এই রুটটা এখনো নেওয়াটা সেফ মনে করি। এটা অবশ্যই ঠিক আজাদের এই বলেছেন। বিষয়টা নিয়ে আমি একটু বলি। আজাদের যে জায়গাটা হচ্ছে এটা খুব স্পষ্ট। আজাদ হচ্ছে যে ভাষারীতিটা লক্ষ্য করে, সেখানে কোনো গালাগালি থাকে না, সেটা সে মানে তার ভাষায়। যখন আপনি ধরেন বিএনপি গভর্নমেন্টের সময় কি বলা হয়, আওয়ামী লীগের দোষ দেওয়া। আজাদ যখন খালেদা জিয়ারটা লিখছে তখন আওয়ামী লীগের দোষ দিয়ে লিখছে, আবার মাননীয় প্রধানমন্ত্রীটা যখন লিখছে তখন খালেদা জিয়ার দোষ দিয়ে লিখছে। ওখানে কারো মানে আজাদের কোনো মতামত নেই, এখানে হচ্ছে তাদের ভাষারীতি অনুসারে আজকে অনেক খান শোতে কি করলো সেটা নিয়ে লিখছে, এবং সেটা আমার মনে হয় পজিটিভ। মানে সেখানে আসলে গালাগালি সেটাকে নেতিবাচক আর আর- আর- জায়গাটা আর- নেওয়া উচিত। আর তাসনিম ভাইয়ের সাথে আমি একটু দ্বিমত, একটা বিশাল দ্বিমত করবো উন্মাদ পত্রিকা নির্বাহী সম্পাদক হিসাবে। হিউমার কিন্তু আমরা আসলে নিতে পারতাম, আমরা কিন্তু প্রচুর মানে আমাদের জাতি হিসাবে একমাত্র হিউমার ছিল বলেই কিন্তু মনে হয়, আমার মনে হয় এখনো আমরা টিকে আছি। ওটাই একদিক থেকে ব্যর্থতা। সামথিং হ্যাপেন্ড তাসনিম ভাই, সামথিং হ্যাপেন্ড। এখন আমাদের সহনশীলতাটা এত কমে গেছে আমাদের, এবং এটার কারণে আমরা হিউমারটা স্যাটারটা বুঝতেই পারি না। বুঝতে পারি না। এবং আমাদের বুঝতেই sense পারি of না। এবং humor নেই, কিন্তু আমার sense of কাছে humor আছে। এবং আমার ধারণা তাসনিম ভাই এটাই বলতে চাচ্ছিলেন হয়তো বা যে আপনি যখন আনিসুল হককে নিয়ে লিখছেন, আমি বলছি না আনিস ভাই কি বলে অসহনশীল, মোটেই তিনি না। তার হিউমারও অসাধারণ হিউমার তিনি করেন। তো ওইটা মাথায় রাখেন কি না যে আসলে যার কথা বলছি সে মন খারাপ করে কি আদৌ করে না। একটু আগে অফেয়ারে দীপু একটা প্রশ্ন করছিল, এটা যেহেতু আমাদের প্রায় সময় কম, আর আমি প্রশ্নটা করে ফেলি তাসনিম ভাইকে। তাসনিম ভাই, আপনিও তো হিউজ স্টার এবং একটা বিশাল সেলিব্রিটি, আপনিও এখানে এই ধরেন যেটা আমরা সবসময় বলি টক শোতে বড় বড় কথা হয়, টক শোতে আমরাও এখানে বড় বড় কথা বললাম, কিন্তু আপনার যে ফেসবুকের এত লক্ষ ফলোয়ার, এত লাখ লাখ আপনার মানে আপনার কি বলে লাইকস পড়ে, কমেন্ট আসে, আপনি কি সেগুলা পড়েন বা জবাব দেন বা তাদেরকে কি আপনি কন্টেন্ট করেন যারা ভালো কথা বলে? অবভিয়াসলি, মানে ধরেন 32 লক্ষ মানুষ যদি একটা পেজে থাকে, নিশ্চয়ই প্রতিদিন কয়েক লক্ষ কমেন্ট আসতেই পারে। কিন্তু একটা মানুষ, আমার তো একটা ফিজিক্যাল লিমিটেশন আছে, আমি তো সব পড়তেও পারি না, রিপ্লাই দেওয়া সম্ভব না। কিন্তু যখন মাঝে মধ্যে খুব ভালো কোনো কমেন্টস পাই, ডেফিনেটলি রিপ্লাই করি। কিন্তু এখন যুগটা কিন্তু পাল্টে গেছে। আগে একটা সময় ছিল আমরা শুধু ভালো খুঁজতাম, মনে হতো যে আমার জন্য ভালো বেশি থাকে। এখন যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখেন, বাংলাদেশেও দেখেন, রিসেন্টলি যাদেরকে নিয়ে সমালোচনা হচ্ছে তারাই কিন্তু স্পন্সরশিপ ডিলস হয়তো পাচ্ছে, তারাই কিন্তু বড় সেলিব্রিটি হয়ে যাচ্ছে, যাদেরকে নিয়ে আপনি বেশি হাসি ঠাট্টা তামাশা করছেন। যেটা হচ্ছে যে এনি পাবলিসিটি ইজ গুড পাবলিসিটি। সেলিব্রিটিরা বুঝে গিয়েছে যে দের ইজ নাথিং কল্ড নেগেটিভ পাবলিসিটি। কাউকে নিয়ে একটা নেগেটিভ নিউজ হলে এটা এত বেশি ছড়াচ্ছে, তখন তাকে নিয়ে, আমি নাম ধরে বলবো না, অনেকেই আছেন রিসেন্টলি, তারা কিন্তু আসলে তাদের শিল্পী সত্তার কারণে যতটুকু ফেমাস, তার চেয়ে বেশি ফেমাস হয়ে যাচ্ছেন, তাদের নিয়ে সমালোচনা হচ্ছে বলে। সো সেলিব্রিটিরা কিন্তু এখন আমরা এগুলো নিয়ে চিন্তা করি না, চিন্তা করা উচিত সাধারণ মানুষ। অথচ জিনিসটা কিন্তু উল্টা হওয়া উচিত ছিল। যেমন আরিফার হোসেন, যেই লোক ফেসবুকে এত অসাধারণ সব কাজ করছেন, তাকে কিন্তু আজকে রাস্তায় থাকার কথা ছিল। তার কথা ছিল যে ইন রিয়ালিটি, মানে ভার্চুয়াল ওয়ার্ল্ডে না, অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে নেমে আরো অনেক কিছু করা। আই এম শিওর একদিন করবেন। আমিও সে আশা করি। এবং আপনাকে বলে রাখি, আপনার চেহারা কিন্তু মোটেও খারাপ না আরিফার হোসেন, আপনার চেহারা যথেষ্ট ভালো, আপনি চাইলেই রাস্তায় নামতে পারেন নাকি? আমরা অন্তত তাকে ব্যক্তিগতভাবে যারা চিনি এটা বলতেই পারি। তো আজকের মধ্যে এখানে প্রোগ্রাম শেষ করতে হচ্ছে। তো বিদায়ের আগে কি কোনো আমি ছোট একটা কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা প্লিজ। সেটা হচ্ছে, আমি এই সুযোগে একটা কথা বলতে চাই যে এখন মানুষজনের ভিতরে যে লাইক প্রীতির একটা ব্যাপার, যে লাইক কামানো চাই, যে মাথায় কিছু আসুক না আসুক আমাকে প্রতিদিন একটা কিছু পোস্ট করতে হবে সো দ্যাট আমি লাইক গুনতে পারি। সো কেন করতে পারি? সো দ্যাট আই ক্যান কল মাইসেলফ এ সেলিব্রিটি। আসলে সেলিব্রিটি জিনিসটার মিনিং আগে জানতে হবে। অনলাইনে লিখে সেলিব্রিটি হওয়া যায় না। সেলিব্রিটির একটা আলাদা মিনিং আছে, সেটা সম্পর্কে আমাদের আগে ওয়াকিবল হয়ে তারপর আমাদেরকে ডিসাইড করতে হবে আমরা কি আসলে সেলিব্রিটি হইতে চাই নাকি অনলাইনে লাইক কামাতে চাই। আর এই লাইক কামানোটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে এই হেটিজম বলেন, ঘৃণা বলেন, যা বলেন, সবকিছু শেষ হয়ে যাবে। ইশতিয়াক।
আমাদের এই টোটাল আলোচনা থেকে আমরা ফেসবুকটাকে খুব নেগেটিভ ভাবে নিয়ে আসলাম বা যোগাযোগ ভাবে। তবে আমি একটা জিনিস বলতে পারি, এই যে আজকে রাজন হত্যার যে বিচার আপনার দুবাই তাকে যে সৌদি আরব থেকে ধরা হয়েছে, এবং আমার ধারণা এই যে আমাদের মানে টোটাল যে কার্যক্রম, আমাদের স্ট্যাটাস, আমাদের লাইক, আমাদের ছড়িয়ে যাওয়া শেয়ারের বিষয়টা, এইটা থেকে রাজন হত্যার সবগুলি আসামি ধরা বা এরকম আইনি সহায়তার জায়গাটা কিন্তু তৈরি হয়েছে। এটার একটা পজিটিভ জায়গাটাও আছে এবং আমরা চাইলেই সেটা করতে পারি। এবং এক্সেপশনস ক্যানট বি এক্সাম্পলস, এটা আমরা জানি। তো আমরা এটাই, আমি তাসিম ভাইকে এটাই আসলে জানতে চাচ্ছিলাম, যেটা কি আমরা মানে শুরু হিসাবে দেখবো নাকি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখবো, আমি জানি না। এখন যদি আমাদের মানে অপেক্ষাই কেবল করতে হবে নাকি? এটা কিন্তু অনেক বড় একটা টপিক, আরেকটা টপিক হয়তো আজকে এখনো সম্ভব না এটা। জাস্ট কনক্লুডিং রিমার্ক, যেটা আমি এসব শোতে আসার আগে চিন্তা করি যে কেন আসছি আমি শোতে। সো এই শোতে এসেছি একটা কারণেই, বাংলাদেশে 16 কোটি মানুষ আছে, তার মধ্যে বেশ অনেক মানুষ এই শোটা দেখছে। তাদের মাঝে যারা আমার ভক্ত আছে, তারা আমার কথাটা শুনবে। তাদেরকে আমি বলতে এসেছি যে এখন থেকে কাউকে নিয়ে কোনো নেতিবাচক কথা বলবার আগে একটু চিন্তা করি কেন লিখছি। আমি কি ইতিবাচক লেখার সম্পর্কে, কারো সম্পর্কে লিখতে পারি? আমি সেটাই বরং লিখি, কারণ পজিটিভিটি দিয়ে পৃথিবীটাকে আমরা সুন্দর করতে পারবো। আর আমরা তো কেউ পারফেক্ট না, আমরা সবাই ইমপারফেক্ট। শুধু চেষ্টাটা থাকতে হবে, পৃথিবীটাকে খুবই সুন্দর করে ফেলা সম্ভব। চেষ্টাটা থাকতে হবে। আমি আজকে ভালো একটু করি, খারাপ একটু কম করি, কেউ তো আমরা তো পারফেক্ট হতে পারবো না, কিন্তু যদি চেষ্টাটা থাকে তাহলে হবে। সেরকম সোশ্যাল মিডিয়াতে খারাপ লেখার আগে থেমে যায় না। সেটাই আজাদ। জাস্ট আমরা ছোট্ট করে শেষ করে দিই, সেটা হচ্ছে যে আমরা ফেসবুকে যেন মানুষকে মানুষ হিসেবে গণ্য করি, একটা আইডি হিসেবে যেন গণ্য না করি। ইশতিয়াক আহমেদের একটি আইডি আমার পক্ষে ব্লক করা সম্ভব, কিন্তু ইশতিয়াক আহমেদ যে আমার পাশে এখন বসে আছেন, এই মুহূর্তে কিন্তু আমি তাকে চাইলেই ব্লক করতে পারবো না। তাহসান ভাই আইডিটাকে আমি আনফ্রেন্ড করতে পারি, কিন্তু চাইলে এই মুহূর্তে আমি এই পাশের চেয়ার থেকে তাকে আনফ্রেন্ড করতে পারছি না। সো মানুষকে মানুষ হিসেবে যদি গণ্য করি এবং আইডি হিসেবে গণ্য করা যদি আমরা বাদ দিয়ে দিই, অ্যাকাউন্ট হিসেবে গণ্য করা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমার মনে হয় যে ফেসবুকে এই যে একটা অস্থিরতা চলছে, এটা অবশ্যই বন্ধ হয়ে যাবে। এবং সব কথা শেষ কথা হচ্ছে যে চোখের দিকে তাকিয়ে আমি যে কথাটি একজনকে বলতে না পারবো, সেই কথাটি যেন ফেসবুকে আমরা গালিগালাজ আজকের ব্যবহার না করি। চোখের দিকে তাকিয়ে কথা বলার অভ্যাসটা আমাদেরকে গড়ে তুলতে হবে। থ্যাংক ইউ আজাদ, ইট ওয়াজ ব্রিলিয়ান্ট। তাসিম ভাই, আমরা সবাই মনে ওর সাথে একমত যে অন্তত এই জায়গাটাতে যে আপনি যেটা বলেন মানুষ হিসেবে দেখা, যে আমরা শুধুমাত্র হত্যা করার সময় তাকে মানুষ হিসেবে গণ্য করছি, কিন্তু তাকে নিয়ে কথা বলার সময় বা তাকে নিয়ে কোনো কমেন্ট করার সময় মানুষ হিসেবে গণ্য করছি না। একবারও ভাবছি না যে সে কি মনে করছে, কতটুকু কষ্ট সেই মানুষটি পেতে পারে। তো যাই হোক, আমার তো মনে হয় আলাপে আমরা কিছুটা আশার আলো দেখলামই। তো সেই আশার আলো নিয়ে আজকের মতো বিদায় নিতে যাচ্ছি নিউজ এক্সট্রা থেকে। যেটা সব একটু আগেও বললাম যে টানেলের শেষে কিন্তু আসলে আলো আছে। বীজ হয়তো বা ঘৃণার হতে পারে, কিন্তু এই বীজটিকে আমরা সমূলে উৎপাটন করতেই পারি। অনেক রকম আজকে সলিউশনের কিছু এক্সাম্পল আমরা পেয়ে গেলাম। কিন্তু আমরা শুধু টানেলের শেষে আলো আছে সবাই বলে, এবং আমরা সেটা বিশ্বাসও করি। কিন্তু শুধু এতটুকুই আজকের মতন চাওয়া যে টানেলটা যাতে খুব বেশি লম্বা না হয়ে যায়, টানেলটা যাতে আমাদের ধরা ছোঁয়ার ভিতরেই থাকে। আমরা যেন সেই সুদিনটা দেখতে পাই যে বাংলাদেশে এই ইন্টারনেটের এই ডিজিটাল বাংলাদেশের কথা আমরা বলছি, এই ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল এই যে জিনিসপত্রগুলো আছে, যেই এলিমেন্টসগুলো আছে, এগুলো ব্যবহার করে একটি অসাধারণ সুন্দর এবং হ্যাপি এবং ঘৃণাহীন একটি সুন্দর বাংলাদেশ যেন অন্তত আমরা দেখা শুরু করতে পারি। আমাদের পরের জেনারেশন তো নিশ্চয়ই আরও এর চেয়ে বেটার পাবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। ফিরে আসবো আগামীকালকে নিউজ এক্সট্রা নিয়ে, অন্য কোনো অতিথির সঙ্গে, অন্য কোনো হোস্টকে নিয়ে।